আপনি এখানে কি করছেন? নিভ্র সাফার দিকে ঘুরে তাকায়, কৌতূহল নিয়ে প্রশ্ন ছুড়ে। তুমি উনাকে চিনো? হুম। কিন্তু আপনি এই লোককে চিনেন কিভাবে? নিভ্র ভারী অবাক হওয়া গলায় বলল, লোকটাকে নয়, মেয়েটাকে চিনি। মানে একদিন দেখা হয়েছে। আরিফের মামার মেয়ে টাইপের কিছু হবে। এটাই বলেছিল সেদিন। সাফাও বেশ অবাক। পা গুটিয়ে বসে সাফা বেশ আগ্রহ নিয়ে বলল, আপনারা একে অপরকে চিনেন? নিভ্র তাদের উত্তরের আগেই বলল, তুমি এই লোককে কিভাবে চিনো? উনি বাবার ক্লায়েন্ট হয়। দুজনেই বেশ আগ্রহের সাথে সামনে তাকিয়ে আছে। সামনের দুজন বেশ হেসেই ভিতরে ঢুকে পড়ে। নিভ্র তীক্ষ্ণ সুরে প্রশ্ন করে, আপনারা এখানে কেন? ছেলেটা হাসতে হাসতেই বেডে বসতে নেয়। নিভ্র কপাট রাগ দেখিয়ে তার দিকে তাকায়। ছেলেটা লাফিয়ে সরে গিয়ে বলল, সরি, বসব না। ভুল করে সেদিকে চলে গিয়েছি। আপনি থাকতে আপনার সাফারানির ধারে কাছে যাওয়া মুশকিল হি নেহি নামুনকিন হে, এটা আমি জানি। নিভ্র কৌতূহল বাড়ে। খুব মনোযোগী হয়ে সোজা হয়ে বসে সে। ছেলেটা পাশের টুল টেনে নিভ্র সামনাসামনি বসে। মেয়েটাকে উদ্দেশ করে ছেলেটা বলল, রুহি তুমি সাফার পাশেই বসো। রুহিও বেশ তড়িঘড়ি করে সাফার বেডে বসে। সাফা অবাকের চরম পর্যায়ে আছে। কে এই মেয়ে? রুহির মুখে বেশ হাসি লেগে আছে। সে মহা খুশি। মনে হচ্ছে খাজানা পেয়েছে সে। ছেলেটা নিভ্র দিকে হাত বাড়িয়ে বলল, আমি সিফাত। নিভ্র হাত মিলাল না। চোখ সরু করে তাকিয়ে বলল, আপনি যেই হন আমার কিছু যায় আসে না। কিন্তু কেন এখানে এসেছেন তা বলেন। অত সময় নেই আমার। সিফাত বেশ বিরক্তি নিয়ে বলল, আপনাকে যখনই কিছু বলতে যাই আপনার সময় থাকে না। এত আজব কেন আপনি বলবেন? নিভ্র চট করে বলল, আপনার সাথে আমার এটা প্রথম দেখা। তাই আপনার সাথে কথাও প্রথম। আর আপনি এমনভাবে বলছেন মনে হয় অনেক আগের পরিচয় আমাদের। তা নয়তো কি? সেদিনও আপনি এটাই বলেছেন সময় নেই। আজও বলছেন। আজব না? নিভ্র বিস্ময়ে তাকাল। সিফাত আবার বলল, ভাই সেদিন তো বলেছেন যা চাইব তাই দিবেন, আর আজ একটু হাত মিলাতে দিলেন না। খুবই দুঃখজনক। নিভ্র কিছুক্ষণ ভাবল। হুট করেই উঠে জাপটে ধরে সিফাতকে। টাল সামলাতে না পেরে পিছনে ঠেস দিয়ে বসে সিফাত। সাথে সাথেই হেসে ফেলে। সাফা ভ্রুকুচকে অদ্ভুত নয়নে এই দৃশ্য দেখে। রুহি হাসিতে গদগদ হয়ে সাফার দিকে তাকিয়ে বলে, আমরাও একজন আর একজনকে জড়িয়ে ধরি। সাফা হা করে তাকিয়ে আছে। রুহি সাফার কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে নিয়েছে। সাফাও হালকা ধরে কিন্তু তার মাথায় কিছুই আসছে না। সিফাত হাসফাস করতে করতে বলল, ভাই ছাড়েন এবার। দম বন্ধ হয়ে আসছে। আপনার এই বডি আল্লাহ। নিভ্র হেসে ছেড়ে দিল। সিফাত জোরে জোরে কিছু দম ফেলে বলল, আপনার ভালোবাসা আসলেই ভয়ঙ্কর। বাপরে। নিভ্র হেসে বলল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আপনার জন্যেই আমি আমার সাফারানিকে পেয়েছি। থ্যাঙ্কস। আরে ধন্যবাদ আমাকে না, আপনার হবু শ্বশুরকে দেন। তিনিই আপনাদের আবার এক হতে সাহায্য করেছে। নিভ্র অবাক। সাফা চেঁচিয়ে বলল, বাবা? হ্যাঁ আপনার বাবা। আসল কাহিনীটা হলো আমি একজন মডেল। ছোট খাটো মডেল, তাই নিভ্রনীল আমাকে চিনে না। আমি খবরের কাগজে ছবি দেখেছি সাফার। অনেক দিন পুরানো কাগজ দেখেছিলাম। ভাগ্যক্রমে সেদিনই আপনার বাবার সাথে আমার দেখা। একটা জমির ব্যাপারে কথা ছিল। আঙ্কেলের সাথে কথা বলে রাস্তা ক্রস করতেই তিনি সেন্সলেস হয়ে পড়ে
আপনাদের বাসায় নিয়ে যাই আর আপনাকে দেখেই আমার ছবির কথা মনে পড়ে। আপনার বাবাকে সব খুলে বলি, তিনিই বলেছে নিভ্রনীলের সাথে যোগাযোগ করে আপনাদের মিলিয়ে দিতে। দুজনের মাঝে কোনো এক কারণে দূরত্ব তৈরি হয়েছে। আপনি তাকে ছেড়ে এসেছেন। এখন নিভ্রনীল আপনাকে তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছে। এ দেখে বোঝা যায় আপনাকে তিনি কতটা ভালোবাসে। এটা আপনি না বুঝলেও আপনার বাবা বুঝেছেন। নিভ্রনীলের পার্সোনাল নাম্বার খুঁজতে আমার অনেক সময় লেগে যায়। তারপর রুহি বলেছে তার ভাইয়ের স্যার হয় নিভ্রনীল। তারপর আরিফ ভাই থেকে আপনার নাম্বার জোগাড় করে আপনাকে কল করলাম। ব্যাস, কাহিনী শেষ। তবে শেষ হল না। নিভ্রনীলের আকুলতা আর মারিয়া ভাব আমাকে হসপিটাল অবধি টেনে নিয়ে এসেছে। এতটা ভালোবাসে সে আপনাকে, আমি একদিন কথা বলেই বুঝলাম, আর আপনি এত সময়ও বুঝলেন না। সাফা মাথা নিচু করে, চোখে ভর করে কান্না। সত্যিই সে বোকার মতো কাজ করেছে। তার নিভ্রকে ছেড়ে আসা উচিত হয়নি। কিছুতেই না। অপরাধী লাগছে নিজেকে। রুহি বিরক্তি মুখে বলল, আরে তুমি জানো না এই মেয়ে কতটা ভালোবাসে নিভ্রনীলকে। তাই তো ডায়েরির ভাঁজে নিভ্র ছবি রেখে দিয়েছে। আর সমুদ্রের পাড়ে বসে সেই ছবির সাথে সে কত আলাপ করেছে। আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। সবাই এবার রুহির দিকে তাকায়। সাফা বেশ অবাক। ভালোভাবে রুহিকে পর্যবেক্ষণ করছে সে। আরে একে খুব চেনা চেনা লাগছে। কথাও তো দেখেছে কিন্তু মনে পড়ছে না। নিভ্র আগ্রহ বাড়ে খুব। সাফা নিজের ভালোবাসা কখনোই প্রকাশ করে না। সে জানে সাফা তাকে ভালোবাসে কিন্তু কখনোই তা দেখায় না। তাই নিভ্র আগ্রহের মাত্রা বাড়ে। রুহি বেশ ভাবসাব নিয়ে বলল, আরে নিভ্রনীল, আপনার মনে আছে আপনাকে বলেছি আমি কোথাও দেখেছি আপনাকে? নিভ্র চোখ ছোট করে জবাব দেয়, হুম। আপনি তো শুনলেন না, উল্টা আমাকে ধমকে চলে গেলেন। কষ্ট যাই হোক, আসল কথায় আসি। কক্সবাজারে এসে সমুদ্রের পাড়ে এই সাফাকে আমি অনেক সময় এই একটা ছবি হাতে বসে থাকতে দেখেছি। বিষণ্ণ চেহারায়। আগ্রহ নিয়ে সামনে যেতেই সে ছবি উনি ডায়েরির ভাঁজে লুকিয়ে ফেলে। কিন্তু ধাক্কা লেগে আবার সে ছবি পড়ে যায় আর আমি দেখে ফেলি। যখন আপনাকে দেখি তখন বলতে চেয়েছিলাম কিন্তু আমার ভালো করে মনেও ছিল না আর আপনিও কিছু শুনলেন না। পরে সিফাত বলল বলে আবার মনে পড়ল। যদিও সাফাকে আমি চিনতাম না। সিফাত ছবি দিল। আপনার ব্যাপারটা ক্লিয়ার হল। ব্যাস, সব সেট। আমারও আপনাদের একসাথে দেখার খুব আগ্রহ ছিল, তাই দেখা করতে চলে এলাম। নিভ্র সাফার দিকে একবার তাকাল। তারপর তাদের উদ্দেশ্যে বলল, আপনারা একে অপরের কি হন? সিফাত লজ্জা লজ্জা ভঙ্গি নিয়ে বলল, ও আমার গার্লফ্রেন্ড। নিভ্র হালকা হাসল। ভাগ্য বড়ই বিচিত্র। কত অদ্ভুতভাবে তাদের আলাদা করেছে, আবার অদ্ভুতভাবে মিলিয়ে দিয়েছে। নিভ্র সিফাতের কাঁধ চাপড়ে বলল, গার্লফ্রেন্ড লিস্টে রেখে লাভ নেই ভাই, বউ বানাও। তা না হলে অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতায় ভুগতে হবে। সবাই হেসে উঠে। সাফা গভীরভাবে তার বাবার কথা ভাবছে, কতটা ভালোবাসে বাবারা, কিন্তু মুখে কখনোই তা প্রকাশ করে না। আসলেই বাবাদের সাথে কিছুর তুলনা হয় না। সামনে না থেকেও পিছন থেকে ভালোবাসে। বাবা তো বটবৃক্ষের মতো। ফল দেখ বা না দেখ, ছায়া আর আশ্রয় দিয়ে সবকিছু থেকে বাঁচিয়ে রাখাই তার কাজ। যার নেই শুধু সেই বুঝে সে কি হারিয়েছে। সাফা দীর্ঘশ্বাস নেয়। সবাই মিলে গল্প করা শুরু করে। নিভ্ররা কক্সবাজারেই আছে। সাফাদেরকে একসাথে নিয়েই ফিরবে তারা। সাফার বাবার কিছু অতি গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই তাদের আরও কিছু দিন এখানে থাকতে হবে। নিভ্রকে বাসায় নেওয়ার পর থেকে সাফাকে সে খুব কম সময়ে নিজের সাথে পায়। সাফা তার বাবার সাথেই থাকে, আর নিভ্র নিজের পরিবারের সাথে। রাজীব,
মাহবুব আর শাখাওত চৌধুরীরা ঢাকায় চলে গেছে। সবাই কাজে ব্যস্ত। ঢাকায় গিয়ে নিভ্র আর সাফার বিয়ের তারিখ ঠিক করবে সবাই মিলে। নিভ্র একদম সময় নষ্ট করতে চায় না। নিভ্র নিজের রুমে পায়চারি করছে। সন্ধ্যা থেকে সাফার ফোন অফ। নিভ্র মনে হয় প্রতি সেকেন্ড তার সাফাকে প্রয়োজন। ভয় ভয় জিনিসটা খুবই খারাপ। নিভ্র মনে এই খারাপ জিনিসের প্রকট বেশি। তার এখন সব সময় ভয় হয়। সাফাকে হারানোর ভয়। এত ভয় তার কেন হয় তা সে জানে না, তবে হয়। নিভ্র আবার কল করল। এবারও সেই বিখ্যাত মহিলার সুরেলা কণ্ঠ ভেসে এসেছে, যা এতটাই বিরক্তিকর যে নিভ্র নিজের ফোন ছুঁড়ে ফেলে দিয়েছে। তবে ভাগ্যক্রমে তা বিছানার উপরে পড়েছে। রাত 11টা ছুঁই ছুঁই। সাফা এত সময় পরে নিজের ফোন খুলেছে। আজ অভি এসেছে তাদের বাসায়। থাকবে কিছুদিন। সাফাদের সাথে ফিরবে। ঝুমাকে বিয়ে করতে চায় সে। তাই সাফার বিয়ের পরে বা আগে ঝুমাকে বিয়ে করবে। চাকরি পেয়ে গেছে অনেক আগে। অভি বিরক্ত হয়ে সাফার ফোন বন্ধ করে রেখেছে। সেই কখন থেকে দেখছে 1 ঘন্টা পর পর নিভ্র কল করছে, তাই বিরক্ত হয়ে সে ফোন অফ করেছে। তারা এত সময় গল্প করে এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যাচ্ছে। সাফা ফোন অন করতেই নিভ্র কল। সাফা কল রিসিভ করতেই নিভ্র চেঁচিয়ে বলল, দরজা খোলো। সাফা অবাক হয়ে বলল, আমাদের ঘরের দরজা খুলে আপনার কি হবে? নিভ্র বেশ রাগী গলায় বলল, কারণ আমি বাহিরে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি খোলো। সাফা চারপাশে একবার চোখ বুলাল। বেশ ভয় আর অবাকতা নিয়ে সে দরজা খুলে দিল। নিভ্র দাঁড়িয়ে আছে। সাফার বিশ্বাসই হচ্ছে না। নিভ্র বাহিরে দাঁড়িয়ে আছে। কারণ নিভ্র বাহিরে দাঁড়িয়ে থাকে না, সোজা ব্যালকনি বেয়ে রুমে চলে আসে। কিন্তু আজ দাঁড়িয়ে আছে। অবাক করা ব্যাপার। নিভ্র সাফার হাত টেনে বাহিরে নিয়ে আসে। দরজা টেনে সাফাকে কোলে তুলে হাঁটা দেয় সিঁড়ির দিকে। সাফা হা করে তাকিয়ে আছে। নিভ্র সাফাকে বিরক্তির সহিত বলল, সামনের চুলগুলো সরিয়ে দেয় তো। সাফা ডান হাত দিয়ে নিভ্র কপালে পড়ে থাকা চুল সরিয়ে দিল। নিভ্র সিঁড়ি বাইছে তো বাইছেই। সাফাকে হা করে তাকিয়ে থাকতে দেখে নিভ্র বলল, ব্যালকনিতেই গিয়েছিলাম, কিন্তু তোমরা গল্পে বিজি ছিলে তাই বাহিরে দাঁড়িয়ে পড়লাম। আর বাসায় মেহমান আছে এটা বললেই হতো। ফোন অফ করার কি আছে? টেনশন হয় জানো তো। সাফা আগের মতোই বড় বড় চোখে তাকিয়ে বলল, আপনি এই নিয়ে কত সময় দাঁড়িয়ে আছেন? মানে কখন এলেন? সে অনেক সময়। বাদ দেও। ছাদে কেন নিচ্ছেন? ছাদে কেন নিচ্ছি মানে কি? আমার ইচ্ছা আমি নিচ্ছি ব্যাস। এটা আমার বা আপনার বাসা না, এটা একটা ভাড়া বাসা। অনেক মানুষ এখানে থাকে। কেউ কিছু বললে বা দেখলে তখন কি হবে? নিভ্র অবাক হওয়ার ভান করে বলল, কিছু বলবে মানে? আর দেখলে দেখুক। নিভ্রনীলকে কিছু বলবে এটা আদৌ পসিবল বলে তোমার মনে হয়? নো চান্স। চিলল্ল বাবু। সাফা রাগী গলায় বলল, কবার বলেছি বাবু ডাকবেন না। আমি কি বাবু নাকি? আজব। নিভ্র হাসে, কিছু বলে না। সাফার এমন কুচকানো মুখ, গালের সেই ভয়ঙ্কর টোল তার দেখতে বরাবরই ভালো লাগে। সে দেখতে ভালোবাসে। তাই সে সাফাকে বিরক্ত করতে চায়। কিন্তু সাফা আগের মতো আর চঞ্চল নেই। এটা নিভ্র খুব খারাপ লাগে। তার তো চঞ্চল সাফাকেই বেশি ভালো লাগত। পরক্ষণেই আবার ভাবে সাফা তার কাছে থাকলেই হবে। সেটা যেভাবেই থাকুক। নিভ্র আর একটু জড়িয়ে সাফাকে কোলে নেয়। সাফা বসে আছে ছাদের ফ্লোরে। আর নিভ্র সাফার কোলে মাথা রেখেছে। সাফা বসে বসে নিভ্র চুলে বিলি কাটছে। নিভ্র আকাশের দিকে তাকিয়ে আছে।
ঠান্ডা বাতাস হচ্ছে। পাশেই সমুদ্র। সমুদ্রের ঢেউয়ের উত্তাপের শব্দ হচ্ছে। সেই শব্দে চারপাশ মোহনীয় হয়ে উঠেছে। সাফার মাথার কাপড় উড়ছে। নিভ্রু উঠে বসে সাফার মুখের দিকে তাকায়। সাফাও তাকায়। চোখে চোখে দৃষ্টির মিলন হয়। নিভ্রু সাফার কাছে এসে বলল, তোমার চুল আগের থেকে অনেক বড় হয়েছে সাফা। সাফা হাসে, কিছু বলে না। নিভ্রু সাফার মাথার উড়না সরিয়ে বেনি করা লম্বা চুলগুলো সামনে এনে হাত বুলিয়ে দেয়। একটা চুমু খায়, আবার সরিয়ে দেয়। মাতাল করা ঠান্ডা চোখে সাফার দিকে তাকায়। একটু কাছে এগিয়ে এসে নেশাতর কণ্ঠে শীতল গলায় বলল, সাফারানি একটা চুমু খাই। সাফা বিষম খেল। চোখের পাতা বার কয়েক ফেলে বড় বড় চোখে নিভ্র দিকে তাকাল। নিভ্র ঠোঁট কামড়ে হাসে। চোখে মুখে দুষ্টুমি ভাব। সাফা বুঝেও না বুঝার ভাবে নিয়ে বলল, সেটা তো আপনি যখন তখনই দেন। দিয়ে দেন। কপাল বাড়ালাম। নিভ্র আর একটু কাছে এসে চুল কানের পাশে গুছিয়ে দিতে দিতে বলল, আরে আজ কপালে না অন্য গভীরতায় চুমু দিব। সাফা নিভ্রকে ঠেলে পাশে ফেলে নিভ্র বুকে কয়েকটা ঘুষি দিয়ে বলল, হার্টের সাথে সাথে আপনার চরিত্রও ফুটবল হয়ে পড়েছে মনে হয়। যান ভাগেন। নিভ্র শব্দ করে হেসে উঠে আবার বসে সাফাকে এক হাতে জড়িয়ে বলে, মজা করছিলাম। এত হাইপার হওয়ার কিছু নেই কুল। সাফা নিভ্র বুকের একপাশে মাথা করে। গভীরভাবে নিভ্র বুকের ধুকপুকুনির শব্দ শুনে নিভ্র সাফার মাথায় উড়না পরিয়ে দিতে দিতে ক্ষীণ কণ্ঠে বলে, ভালোবাসি। সাফা প্রতিবারের মতোই নীরব হয়ে সেই মধুর কথা শুনে। চারপাশের পরিবেশের সাথে মিশে কথাটা এক মাতাল করা সুরে রূপ নিচ্ছে। সাফা বলল, আবার একবার বলবেন? নিভ্র সাফাকে গভীরভাবে জড়িয়ে আবার বলল, ভালোবাসি আমার সাফারানিকে। খুব 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 বেশি। দুজনেই নিশ্চুপ হয়ে বাতাসের ঘ্রাণ নেয়। শুনে ঝিঝি পোকার ডাক। গভীর রাত চলে। সব দিকে নীরবতা। কিন্তু দুটি মন উষ্ণতায় এক হয়ে আছে। সাফা এক পাশে বসে আর নিভ্র অপর পাশে। সাফার চোখ চাঁদের দিকে, আর নিভ্র চোখ সাফার দিকে। নিভ্র একবার চোখ বুজে আবার খোলে। সাফাকে তার মনে হচ্ছে সে সব জায়গায় দেখে। চোখ বন্ধ করলেও চোখ খুললেও। নিভ্র নিঃশ্বাস দ্রুত চলে। সাফার হাত ধরে ফিসফিসিয়ে বলল, অনেক দিন পরে আজ একটা ছন্দ মাথায় ঘুরছে, শুনবে? সাফা গভীর চোখে নিভ্র দিকে তাকায়। মিনমিনে গলায় বলে, আপনার সব কথা শুনতেই আমার ভালো লাগে। আর আপনার ঠান্ডা গলায় কথাগুলো বরফের মতো শীতল, আর হাওয়ার মতো প্রাণবন্ত। তাই আমি সারা জীবন আপনার মুখ থেকে বেরিয়ে আসা সব কথা শুনতে চাই, অনুভব করতে চাই। বলেন। নিভ্র সাফার হাতটা নিজের হাতের 5 আঙ্গুলের ভাঁজে নেয়। হালকা হেসে নিভ্র বলল, প্রেম নামক ভয়ঙ্কর পীড়ায় আমি দগ্ধ। তোমার সৃষ্ট আগুনে আমি বিষাক্ত। মুক্তি চাই আমি সকল কষ্টের অবসান ঘটিয়ে। বাড়িয়ে নেও তোমার দুহাতে আমাকে আগলে। সাফা নিভ্রকে জাপটে জড়িয়ে নেয়। নিভ্র হাসে। সাফার কোমর জড়িয়ে তার কানের কাছে ফিসফিস করে বলে, ভালোবাসি, তাই ভয় থাকি। তুমি হীনা, আমি নিঃস্ব সাফারানি। তোমাকে ছাড়া আমার দমবন্ধ লাগে। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। তোমাকে ছাড়া আমি দম বন্ধ হয়ে মারা যাব সাফারানি। সাফা মাথা তুলে তাকায়। নিভ্র নিঃশ্বাস তার চোখে মুখে বাড়ি খায়। সাফার নীলাভ চোখ জ্বলজ্বল করে উঠে। চোখে অশ্রু ভরা। একটু ছুঁয়ে দিলই টপকে পড়বে। সাফা নিভ্র দুগালে হাত রাখে। চোখে চোখ রেখে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচব না, এটা তো অনেকেই বলে। খুবই কমন কথা। আপনি তো অনকমন, সবার থেকে আলাদা।
আমার ডাক্তার, আমার ভিলেন, আমার মডেল ফডেল, একান্ত আমার নিভ্র। আপনি সবার মতো কেন বলছেন? আপনার তো আলাদা হওয়া উচিত। নিভ্র কিছু বুঝল না। সবুজ চোখে গভীরভাবে তাকিয়ে আছে সে। সাফা ছোট কিছু শ্বাস ফেলে আবার বলল, আপনার তো বলা উচিত ভিন্ন মাত্রায়। আপনি না হয় আলাদাভাবে বললেন আমি তোমার জন্য বেঁচে থাকব। ভালোবাসলে সবাইকে রোমিও হতে হয় না। সে ইতিহাসে নিজেকে প্রমাণ করেছে। আপনি কেন সে হতে চাইবেন? আপনি হবেন নিভ্র। ভালোবাসা মানুষকে বাঁচতে শিখায়। তাহলে কেন আপনি আমি হীনা মরে যাবেন? আমার কিছু হলেও আপনি বেঁচে থাকবেন। নিজেকে শক্ত রাখবেন। কারণ আমার অস্তিত্বের কিছু হলেও আমাদের ভালোবাসা ঠিক থাকা চাই। আমি নাই তো আপনার মাঝে বেঁচে থাকবে আমাদের ভালোবাসা। ভালোবাসাকে বাঁচিয়ে রাখাই প্রেমিক প্রেমিকার কাজ। বুঝলেন? নিভ্র বুঝতে চাইল না। তাই নাছোড়বান্দার মতো বলল, এসব কথা বলার মানে কি? ছাড়ো এসব। কত রোমান্টিক একটা পরিবেশ। আর তুমি আছো আজগবি কথা নিয়ে। চুপ করো, তা না হলে আমার কাছে অন্য রাস্তা আছে চুপ করানোর। কথাটা বলেই নিভ্র চোখ মারে। সাফা রেগে সরে গিয়ে নিভ্র সামনের চুল টেনে বলল, এই আপনি মদ, সিগারেট, গাঁজা ইত্যাদি ইত্যাদি খাওয়ার সাথে সাথে পবিত্র চরিত্রটাও খেয়ে ফেললেন নাকি? কি সব বলছেন? দূর হন, নির্লজ্জ একটা। নিভ্র হেসে চুল সরাতে সরাতে বলে, প্রেমিক মানুষকে একটু নির্লজ্জ হতে হয় বাবু। সবই প্রেমের লীলা খেলা। সাফা নিভ্র হাতে জোরে জোরে ঘুষি দেয়। নিভ্র সাফার দুহাত ধরে হাসতে হাসতে বলল, তোমার এই ধুমধাম মারামারি রোগ হলো কিভাবে বলবে? হাতটাও কত শক্ত করে ফেলেছ। বলেই নিভ্র নিজের চাপা দাড়িতে সাফার হাত ঘষতে লাগল। এমন কাণ্ডে সাফা হেসে দেয়। সাফা বসে আছে অভ্রর সামনে। ভয় ভীতি আর এক অজানা জোরতা কাজ করছে সাফার মাঝে। অভ্র ফিলিংস জানার পরে সাফার আর আগের মতো অভ্রর সাথে ফ্রি ভাব আসে না। আগে যেমন মজা আর হুল্লুড় করতে ইচ্ছে হতো তা এখন আর করে না। অভ্র আজ সকাল সকালই সাফাকে তার সাথে পাশের একটা রেস্টুরেন্টে দেখা করতে বলেছে। তখন থেকেই সাফার হাসফাস লাগছে। সব জানার পরে সাফা সেভাবে অভ্র মুখামুখি হয়নি। নিভ্র সব জানার পরে কখনোই সাফাকে বা অভ্রকে এসব নিয়ে কিছু বলেনি। কিন্তু আজ এভাবে সামনাসামনি বসে থাকতে সাফার প্রচণ্ড জড়তা কাজ করছে। সাথে এক অদ্ভুত অনুভূতি। আগের মতো হেসে হেসে চোখে চোখ করে কথা বলতে পারছে না কেউই। সাফা নিচের দিকে তাকিয়ে হাত কচলাচ্ছে। আর অভ্র পাশের কাচের দেয়াল দিয়ে বাহিরে তাকিয়ে ভাবছে কিভাবে কথা শুরু করবে। কিন্তু কিছুই ভেবে পাচ্ছে না। ছাত্রী স্যারের সেই সম্পর্কও এখন আর তাদের মাঝে নেই। তার সাথে আবার তাই কেন যেন অস্বস্তি হচ্ছে। অনেক সময় নিয়ে দুজনেই চুপ করে নিজেদের জায়গায় বসেছিল। অভ্র পাশ থেকে চোখ ফিরিয়ে বলল, কেমন আছো সাফা? সাফা চমকে তাকাল। হঠাৎ করেই প্রশ্নটা করেছে যে সে হকচকিয়ে গেল। ভালো করে বুঝতেও পারল না। তাই বলল, সরি স্যার, বুঝলাম না। অভ্র সোজা হয়ে সাফার বরাবর বসল। তারপর আবার বলল, কেমন আছো জিজ্ঞেস করেছি। সাফা মিনমিনে গলায় বলল, ভালো স্যার। দীর্ঘ করে কিছু নিঃশ্বাস ফেলে অভ্র বলল, দেখো যা হওয়ার হয়ে গেছে। আমি তেমন ভনিতা করে কথা বলতে পারি না। আমি আর নিভ্র এক কথায় সমবয়সী টাইপের। ওকে আমি নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসি। ওর প্রতি ভালোবাসার আমার কাছে কোনো বর্ণনা নেই। আর তুমি? কথাটা বলেই অভ্র থামল। গলায় কেমন যেন আটকে আছে কথাটা। সাফা এবার আগ্রহের সাথে মনোযোগী হল। নিভ্র একটু থেমে বলল, তোমার প্রতি আমার যে ফিলিংস আছে তা একান্ত নিজের।
আমি চাই না এগুলো নিয়ে নিভ্র কখনোই কষ্ট পাক। ব্যাপারটা নিভ্রর সাথে জড়িত না হলে আমি কখনোই হয়তো তোমাকে আলাদাভাবে দেখার চেষ্টা করতাম না। নিভ্র আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। ওর সবকিছু আজীবন আমাকে দিয়ে এসেছি, তাই আমি ওর সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসে কখনোই চোখ দিতে চাই না। কিন্তু সবই ভাগ্য। ভালোবাসা বলে আসে না, কথাটা কতটুকু সত্য তা আমি বুঝে গেছি, তাই এতে আমার হাত নেই। কিন্তু তবুও আমি দুঃখিত তোমাদের এত দিনের দূরত্বের জন্য। শত হোক আমি কিছুটা হলেও দায়ী। সাফা চট করেই বলল, না স্যার, আমিও দোষী। ভালোবাসার মানুষকে ছেড়ে আসা আমার উচিত হয়নি। অভ্র নিচে থেকে চোখ তুলে সাফার দিকে একবার তাকায়, মুচকি হেসে বলে, নিভ্রকে খুব ভালোবাসো না? সাফা আমার অপ্রস্তুত হয়ে পড়ে মাথা নামিয়ে নেয়। অভ্র হাসে, তারপর বলে, ওকে সব সময় এভাবেই ভালোবাসবে। তোমাকে এতটাই ভালোবাসেছি যে নিভ্র না থাকলে আমি সত্যি তোমাকে ছাড়তাম না। হ্যাঁ, নির্লজ্জ মনে হতেই পারে, তবে এটাই সত্য। শুধু নিভ্র সাফা বলেই অভ্র পিছিয়ে এসেছে। আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারব। কষ্ট একটু হবেই, সবাই বিরহে কাতর হয়, আমিও হয়েছি, আরও হব। কিন্তু নিভ্র, সে তোমাকে ছাড়া বাঁচবে না। তোমাকে ছাড়া ওর নিঃশ্বাস বন্ধের মতো অবস্থা হয়। আমি কখনোই চাই না নিভ্র জীবনে আবার কখনো এমন পরিস্থিতি আসুক। তোমার প্রতি আমার ভালোবাসা কিছু বছরের, কিন্তু নিভ্র প্রতি তা যুগের। তাই ওকে আমি খুবই ভালোবাসি। ও নিজেও আমাকে অনেক ভালোবাসে, যদিও মুখে স্বীকার করে না। আমি চাই না আমার জন্য তোমাদের মাঝে কখনো কোনো সমস্যা হোক। অভ্র থামল। টেবিলের উপরের পানির গ্লাস নিয়ে ধকধক করে সব পানি এক নিমিষে খেয়ে নিল। সাফা শুধু অবাক হয়ে ভাবছে, এত ভালোবাসা এদের দুই ভাইয়ের মাঝে, যা তাকে ক্রমশ অবাক করে। নিভ্র জানে অভ্র ফিলিংসের কথা, অভ্র জানে তাদের কথা, কিন্তু এ নিয়ে তাদের দুজনের কোনো মাথা ব্যথা নেই। যে যার মতো। এমনকি অভ্র যখন তাকে দেখা করতে বলেছে তখন নিভ্র তার সামনেই ছিল। তাকে বলতেই সে সাফাকে রেস্টুরেন্টে দিয়ে গেল। কোনো রাগ হল না। কত গভীর তাদের ভালোবাসা, কত বিশ্বাস একের প্রতি অপরের। সাফা শুধু অবাক হয়ে সব দেখে। যখন গল্প করতে বসে সাফা অস্বস্তিতে পড়ে দূরে বসে থাকে, কিন্তু নিভ্র আর অভ্র বিন্দাস গল্প করে, মজা করে, একে অপরকে নানা কথা দিয়ে খোঁচায়। সাফা তো এমন অনেক ভাইয়েদের দেখেছে, এক ভাই আর এক ভাইয়ের গার্লফ্রেন্ডকে জোর করে বিয়ে করে, ভাইয়ের গার্লফ্রেন্ডকে নিজের বউ করে, ভাইকে ধোঁকা দেয়, মারামারি করে। আবার যখন কেউ জানতে পারে তার বউকে বা তার গার্লফ্রেন্ডকে তার নিজের ভাইও পছন্দ করে, তখন সম্পর্কে কত সন্দেহ, কত ঝগড়া, কত কিছু হয়। কিন্তু অভ্র আর নিভ্র সবার থেকে আলাদা। এদের আসলেই তুলনা হয় না। অভ্র ভিতর থেকে কিছু দীর্ঘশ্বাস নিয়ে আবার বলল, দেখো, এখন কিন্তু আমি তোমার ভাসুর হব, তোমার জামাই থেকে আমি 6 মাসের বড়। তাই ভুলেও আমাকে মার্বেল দিয়ে ফেলার চেষ্টা করবে না। সাফা হেসে দেয়। অভ্র মাথা নিচু করে হাসে। সাফার হাসি সে দেখবে না। এটা তো নিভ্র, তারই দেখার অধিকার। সাফার প্রতি ফিলিংসকে তো সে মারতে পারবে না, কিন্তু দুজনের মাঝে আলাদা সম্পর্ক তৈরি করা তো যেতেই পারে। তাই সাফার সাথে কথা বলা। সাফা অভ্রকে মাথা নিচু করে থাকতে দেখে চুপ করে যায়। অভ্র সাফাকে বলল, তা কি খাবে বলো? খাবো না কিছু। আরে তা বললে হবে না, আমি কিন্তু তোমার বড় ভাসুর, আমার কথা তো শুনতেই হবে। সাফা হাসে। অভ্র ওয়েটারকে কিছু খাবার আর কফি দিতে বলে, তা লেখাপড়া কেমন চলে? সাফা নিচু স্বরে বলে, ভালো। এখনো ইংলিশকে ভয় পাও? সাফা রাগী চোখে তাকায়।
তেজি গলায় বলে, মোটেও না। আমি কখনোই ইংলিশকে ভয় পাই না। অব্র ভারী অবাক হওয়ার মতো বলল, তাই? হুম। আচ্ছা, আপনারা দুই ভাই এমন ঘাসপুস নিয়ে পড়ালেখা কেন করলেন বলেন তো? একজন ডাক্তার আর একজন ইংলিশের লেকচারার। আপনাদের জন্য কি দেশে সাবজেক্টের অভাব পড়েছে নাকি? হুহ। অব্র শব্দ করে হেসে ফেলে। মনে মনে খুশি হয়। সাফা আগের মতো তার সাথে ফ্রি হতে পেরেছে, এটাই অনেক। সে এটাই চেয়েছে, তাই সাফার সাথে কথা বলতে চেয়েছে। অব্র বলল, তোমার কাছে ঘাসপুস মনে হয় কেন? তুমি তো ইংলিশকে ভয় পাও না। অব্র হাসে। সাফার আগে কটমট করে মুখ বাঁকায়। বাহিরে এসে অব্র সাফাকে তার বাসায় নামিয়ে দিতে চায়। কিন্তু সাফার নাকি কাজ আছে। অব্র সেখানেও দিয়ে আসতে চেয়েছে। সাফা না করেছে। অব্র কিছু দূর গিয়ে আবার ফিরে আসে। তারপর বলে, আমি চাই আমাদের সম্পর্কটা এমনই থাকুক আগের মতো। তা না হলে নিজের কাছেই খুব অস্বস্তি লাগবে। আশা করি তুমি বুঝেছ। সাফা মুচকি হেসে মাথা নাড়ে, যার অর্থ সে বুঝেছে। অব্র আবার কিছু দূর যেতেই সাফা ডাকে। অব্র পিছিয়ে আসে। সাফার দিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে ডান হাতে চশমা ঠিক করে। সাফা শীতল কণ্ঠে বলল, পৃথিবীতে সকল নারী পুরুষের জন্য আল্লাহ জুটি তৈরি করে পাঠায়। আমি শুনেছি ছেলেদের পাঁজরের হাড় দিয়ে তাদের জীবন সঙ্গীকে তৈরি করেছে। আমরা যে যাকেই পছন্দ করি, ভালোবাসি বা পেতে চাই না কেন, পাব না যদি তিনি না চায়। আপনার জন্যও এমন কাউকে আল্লাহ বানিয়ে রেখেছে। শুধু সময়ের অপেক্ষা। সেও আপনার জীবনে ঠিক সময়ে চলে আসবে। যাকে আপনার পাঁজর দিয়ে বানিয়েছে সে আসবেই। আজ না হয় কাল। কিন্তু আপনার জিনিস আপনারই থাকবে। আপনি নিজেই পাঁজরের সন্ধানে তার কাছে চলে যাবেন। হয়তো সে চলে আসবে, কিন্তু আসবে নিশ্চিত। তাই আপনিও জমিয়ে রাখুন, লুকিয়ে রাখুন। সব ভালোবাসা গোপনে রাখুন। সে যখন আসবে তখন যেন আপনি শূন্য হাতে না থাকেন। তাকে যাতে উজাড় করে দেওয়ার মতো বুক ভর্তি ভালোবাসা আপনার থাকে। অব্র গভীর মনোযোগী হয়ে সাফার কথাগুলো শুনল। তারপর বলল, দুজনকে কি এক জীবনে ভালোবাসা যায়? সাফা হেসে বলল, হুম, যায়। আপনি হয়তো আগের জনের মতো করে পরের জনকে ভালোবাসতে পারবেন না, কিন্তু হয় তাকে আগের জনের চাইতে বেশি বা কম বাসতে পারবেন। আর দ্বিতীয় কেউ যখন আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভালোবাসা হয়ে আসে তখন বুঝবেন আগের জনের চাইতে আপনি তাকেই বেশি ভালোবাসেন। আগের জনকে যদি আপনি বেশি ভালোবাসতেন তাহলে দ্বিতীয়জন আপনার কাছে অধিক গুরুত্বপূর্ণ হতো না। আসি। অব্র মোড় ঘুরিয়ে গাড়িতে বসে। সাফার চোখের সামনে থেকে তার পালাতে ইচ্ছে করছে, তাই দ্রুত গাড়ি চালিয়ে এখান থেকে সরে যায়। সাফা রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে। তার নিজেকে খুব হালকা লাগছে। কাউকে কষ্ট দিয়ে সর্বোচ্চ সুখ পাওয়া যায় না। সাফার মনেও একটা ভীতি ছিল, কিন্তু অব্রর সাথে কথা বলে এখন ঠিক লাগছে। রাস্তার পাশেই একটা পার্ক। পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় সে শুনে একটা মেয়ে বলছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। সাফা চট করেই তাকাল। মেয়েটা ছেলেটার কাঁধে মাথা দিয়ে আছে। চেহারা দেখা যাচ্ছে না। সাফা হঠাৎ করেই এই কথাটা নিভ্রকে বলতে ইচ্ছে হল। সাফা ফোন বের করল। নিভ্র ফোনে কল দিল। নিভ্র সাফারানী লেখা দেখেই অবাক। সাফা এই প্রথম তাকে কল করেছে। নিভ্র চিন্তিত হয়ে কল রিসিভ করে বলল, তুমি ঠিক আছো সাফা? হুম, ঠিক আছি। আমাকে নিয়ে আপনার এত চিন্তা কিসের বলেন তো? এত চিন্তা করেন কেন? এমনই। তা আজ কি সূর্য নিজের গতি পথ পাল্টেছে নাকি? সাফা লাজুক হেসে বলল, না। নিভ্র যেন ও পাশ থেকেই বুঝতে পেরেছে।
তাই বলল, বাহাজ দেখি লজ্জাও পাওয়া হচ্ছে। কেন কেন বলো। সাফা কিছু সময় চুপ করে থাকে। নিভৃ বুক হঠাৎই ধুকপুক ধুকপুক করে। সাফার চলন্ত নিঃশ্বাসের শব্দ তার কানে এসে লাগছে। সাফা ঠান্ডা গলায় নিচু স্বরে বলল, মিস্টার ভিলেন। নিভৃ কান খাড়া করে। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। সাফা আবার বলল, মিস্টার মডেলফডেল। নিভৃ নিঃশব্দে হাসে। সাফা অনেক সময় চুপ করে থাকে। কিছু নিঃশ্বাস ফেলে সাফা বলল, আমি আপনাকে ভালোবাসি ডাক্তার। নিভৃ বসা থাকে উঠে দাঁড়িয়ে যায়। তার কান যেন স্তব্ধ হয়ে গেছে। সে ভাবতেই পারছে না সাফা নিজের মুখে এটা বলছে। নিভৃ বুক কাঁপে। খুশিতে উত্তেজনায় কি বলবে খুঁজে পায় না। সাফা মুখ টিপে হাসে। তার কেমন লজ্জা লজ্জা লাগছে। দুজনেই চুপ করে আছে। নিভৃ বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সাফার কান গরম হয়ে ওঠে। লাল হয় গাল। প্রথম ভালোবাসি বলার ফিলিংসটাই অন্যরকম। তার মনে হচ্ছে এটা এক কাঁপানো ফিলিংস। সাফা ফোন কানেই রাস্তার পাশে দিয়ে হাঁটছে। আশেপাশের কিছুই তার নজরে পড়ছে না। নিভৃ দ্রুত গতির নিঃশ্বাস সে নিঃশব্দে গুনছে। রাস্তার পাশ দিয়েই দ্রুত একটা বাইক সাফার পাশ দিয়ে যাওয়ার সময় সাফাকে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে একপাশে ফেলে দেয়। সাফা ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। তার মাথা ফেটে টিপ টিপ করে রক্ত বের হচ্ছে। এক পাশ নাড়াতে পারছে না। সব কেমন অন্ধকার হয়ে আসছে। মানুষের ভিড় জমে যায় সাফাকে ঘিরে। তার পাশেই ফোনটা পড়ে গেছে। সাফার চোখ বুজে আসছে। সব ধোঁয়াশা লাগছে। মানুষের গিজগিজ শব্দ তার মাথায় আরও আঘাত করছে। মনে হচ্ছে মাথা ফেটে যাচ্ছে সবার তৈরি শব্দে। নিভৃ সাফাকে অনেক সময় নিয়ে ডেকে যাচ্ছে কিন্তু সাফার কোনো শব্দ আসছে না। উল্টা মানুষের শব্দ আসছে। নিভৃ বুক কেঁপে কেঁপে উঠছে। ভয়ে তার প্রাণ উবে যাচ্ছে। নিভৃ চেঁচিয়ে ডাকছে। কিন্তু সাফার একটা শব্দও শুনতে পাচ্ছে না। হঠাৎ কেউ ফোনটা ধরে বলল, আপনি এই মেয়ের বাড়ির কেউ? নিভৃ বিস্ময়ে হতভম্ব। কিছু মুখ দিয়ে বের হচ্ছে না। লোকটা আবার বলল, আপনাকে কিছু জিজ্ঞেস করছি উত্তর দেন। নিভৃ দ্রুত ধরা গলায় বলল, হ্যাঁ। ও ঠিক আছে তো? কি হয়েছে? আপনি কেন ফোন ধরলেন? ওকে দেন। উনি ধরার পরিস্থিতিতে থাকলে তো ধরবে। অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও বাইক। মাথা ফেটে গেছে। অবস্থা খারাপ। বুঝি না বাপু, এত জোরে বাইক চালানোরই বাকি আছে আর ফোনে কথা বলে রাস্তা দিয়ে হাঁটারই বাকি আছে। যে সব রাস্তা দিয়ে অনেক গাড়ি চলে সে সব রাস্তায় দাঁড়িয়ে কথা না বললে হয় না। আজ কালকার পোলাপাইন, এদের বলেও লাভ নাই। লোকটা নিজের মতো বকবক করেই চলেছে কিন্তু যাকে বলছে সে অলরেডি ফ্লোরে বসে পড়েছে। নিভৃ সারা শরীর কাঁপছে। সে নিঃশ্বাস নিতে পারছে না। উঠে দাঁড়াতে পারছে না। কাউকে ডাকতেও পারছে না। নিভৃ সারা শরীর নিস্তেজ হয়ে পড়ছে। অভ্র মাত্র বাসায় এসেছে। নিজের রুমের দিকে যাওয়ার সময় নিভৃ রুমে চোখ যায়। অভ্র চোখ কপালে। হলো কি? দৌড়ে নিভৃ কাছে গেল। নিভৃ শরীর কাঁপছে। অভ্র ঝাঁকালো। প্রশ্ন করল, নিভৃ কি হয়েছে? নিভৃ অঙ্গুল উঁচিয়ে মোবাইল দেখিয়ে দেয়। অভ্র দ্রুত ফোন কানে নেয়। নিভৃ বিছানায় ভর দিয়ে উঠে দাঁড়ায়। পায়ের স্যান্ডেল আগেই খুলে গেছে। এভাবেই রুম থেকে বেরিয়ে পড়ে। তার মাথা কাজ করছে না। অভ্র ফোন কানে নিয়েই বুঝতে পেরেছে কি হয়েছে। ভয়ে তারও হাত পা কাঁপছে। মনে হচ্ছে আবার একবার সে ভুল করল। সাফাকে নিজে নিয়ে আসলে কি এমন হতো?
অব্র সাফাকে যে হসপিটালে নেওয়া হচ্ছে সেটার ঠিকানা নিল। নিজের চুল অব্র নিজেই টেনে ধরে। সে এত বড় ভুল আবার কেন করল? সাফার যদি কিছু হয় অব্র নিজেকে কিভাবে ক্ষমা করবে? আর নিভ্র? অব্র দ্রুত দৌড় দেয়। নিভ্র মাথা ঠিক নেই, না জানি কি করে। নিভ্র হাঁটতে পারছে না, তার শরীর কাঁপছে। সিঁড়িতেই নিভ্র বসে পড়ে। অব্র দ্রুত নিভ্রকে ধরে গাড়িতে নিয়ে যায়। নিভ্র অবস্থা ভয়াবহ। সে বুক চেপে বসে আছে, কাঁপছে, বুক ধুকধুক করে। নিভ্র চোখে পানি, মুখে আতঙ্ক। অব্র দ্রুত ড্রাইভ করছে। অনেক ট্রাফিক সিগন্যাল ভেঙেই অব্র হসপিটালে পৌঁছাল। ঘণ্টা খানেক লেগেছে পৌঁছাতে। সে মনে প্রাণে দোয়া করছে সাফার যেন বেশি কিছু না হয়। নিভ্র হসপিটালে এসেই দৌড়ে ভিতরে ঢুকে। এত সময়ের সব শক্তি যেন হঠাৎ করেই বেড়ে গেছে। তার মাথা ঘুরছে। দৌড়ে সামনে গিয়ে যাকে পাচ্ছে ধরে প্রশ্ন করে, সাফার কোথায়? কয়েকজন এগিয়ে এসে বলল, ওই তো ওই ওয়ার্ডে আছে সেই মেয়েটা, আর এটা ওর ব্যাগ আর ফোন। নিভ্র নিল না, দৌড়ে সেদিকে গেল। ডাক্তার মাত্র বের হয়েছে। নিভ্র কাপা গলায় প্রশ্ন করে, সাফা, ও ঠিক আছে? সাফা কে? ডাক্তার বলল, যে মেয়েটাকে কিছুক্ষণ আগে এনেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। ও ঠিক আছে? বেশি ব্যথা পেয়েছে? কতটুকু পেয়েছে? খুব লেগেছে না? আচ্ছা, ওকে ইঞ্জেকশন দিবেন না, আমি নিজে দিব। ও ভয় পায় এগুলো। আরে আপনি কিছু বলছেন না কেন? আপনি বলতে দিল তো বলবো। বলেন না প্লিজ জজ, দ্রুত। ডাক্তার অবাক। নিভ্র উন্মাদীপনা দেখে নিজেকে সামলে বলল, ডান হাত আর ডান পা ভেঙে গেছে, আর মাথা ফেটে রক্তক্ষরণ হয়েছে। তবে ডেঞ্জারাস ব্যাপার না। বাইক পাশ থেকে মেরেছে, তা না হলে মৃত্যুর ঝুঁকি ছিল। এখনো বেডে দেওয়া হয়নি। সব ব্যান্ডেজ করে দিচ্ছে নার্সরা। আপনি মিনিভ্রনীল, তাই তো? নিভ্র কেবিনে উকি দিয়ে দেখে নার্সরা পায়ে প্লাস্টার করছে। নিভ্র সব শক্তি হারিয়ে পাশের বেঞ্চে বসে পড়ে। খুব ক্লান্ত লাগছে। ভয়ে তার সব কেমন এলোমেলো হয়ে গেছিল। তারপর বলে, পেশেন্ট আপনার কি হয়? নিভ্র নির্বিঘ্নে বলল, বউ। ও। ডাক্তার নিভ্র পিঠে হাত বুলিয়ে হালকা হাসে। তারপর সামনে চলে যায়। অব্র নিভ্র পাশে বসে পড়ে। বাসার কাউকে বলা হয়নি, তাই ফোন করে সবাইকে আসতে বলছে। আর সাফার বাবাকেও। এত ভয় পেয়েছিল যে মাথায় কাজ করছিল না। অব্র সিটে হেলান দিয়ে বসে। নিভ্র এখনো শরীর কাঁপছে। নিভ্র মনে হচ্ছে সাফাকে এভাবে ঘুরতে দেওয়া মানে নিজের প্রাণ হাতে নিয়ে বসে থাকা। না, এটা আর সে করবে না। ভাগ্য বারবার তাকে বাঁচিয়ে দিচ্ছে, মানে এই না যে সব সময় দিবে। আজই সাফার বাবাকে বলবে সাফা তার সাথে তাদের বাড়িতেই থাকবে। প্রচণ্ড ভয় পেয়েছে আজ। মনে হচ্ছে প্রাণ যায় যায়। বাসার সবাই এসে অবাক হয়েছে সব শুনে। সবাই সাফাকে দেখি নেয়। সাফার জ্ঞান ফিরেনি। নিভ্র ঢুকার কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরে। নিভ্র কেবিনে ঢুকেই দেখে সাফা ঠোঁট উল্টে কাঁদছে। পা দেখছে, হাত দেখছে। নিভ্র ধপ করে নিচে বসে পড়ে। শব্দ করে মুখ ঢেকে হাসে। সাফা অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। নিভ্র তো কাদার কথা, সে হাসছে কেন? সাফা কিছুক্ষণ হা করে তাকিয়ে থেকে আবার কান্নায় মন দেয়। ভ্যা ভ্যা করে সে কাঁদছে। নার্স ভ্রুকুচকে তাকিয়ে নিভ্রকে দেখছে। এত হাসির কি হল? রোগী দেখতে এসে কেউ হাসে নাকি? নিভ্রকে দেখে সাফা কাঁদতে কাঁদতে বলল, আপনার সমস্যা কি? হাসেন কেন? আমার পা, আমার হাত,
আমি এখন কিভাবে খাব, কিভাবে হাঁটব? নিভ্রু উঠে দাঁড়ায়। হাসতে হাসতে সাফার সামনে এসে দাঁড়ায়। সাফা তাকিয়ে দেখে নিভ্রু চোখে পানি চিকচিক করছে, গালে পানির দাগ শুকিয়ে গেছে, তবুও সে হাসছে। নিভ্রু টুল টেনে বসে, তারপর বলল, এতদিন আমি ভাবছিলাম তুমি হয়তো সিরিয়াস হয়ে গেছ, কিন্তু না সাফা, আর সিরিয়াস? ইম্পসিবল। তুমি এতদিন হাত পা কাটতে এবার একদম ভেঙেই ফেললে? বাহ, এটাই পুরনো সাফার রূপ। খুবই ভালো, কিন্তু এক পা আর এক হাত কেন ভাঙ্গলে? আর একটা কি দোষ করেছে? সাফা ঠোঁট উল্টে নাক টেনে টেনে বলল, আপনি কিভাবে পারলেন আমাকে এগুলো বলতে? রাস্তায় হাঁটার সময় চোখ কোথায় ছিল সাফারানী? মাথায়। রাগ দেখিয়ে বলে সাফা। নিভ্রু হাসে, উঠে সাফার কপালে চুমু দেয়। সাফা ওহ বলে উঠে। নিভ্রু বসে পড়ে সাফার হাত নিজের হাতে নেয়। তারপর করুণ সুরে বলে, তুমি জানো আমি কত ভয় পেয়েছিলাম? সাফা মুখ ঘুরিয়ে বলে, নেকা। ভয় পেলে হাসলেন কেন? ভয় পেয়েই হেসেছি, তোমাকে দেখে হেসেছি। তুমি হাত পা ভাঙ্গাবে না এমন তো হতেই পারে না, তাই হেসেছি। তা এবার তুমি খুশি? সাফা বাম হাতে নিভ্রু বুকে ঘুষি মেরে বলে, আপনি আমাকে একটুও ভালোবাসেন না, তা না হলে এভাবে হাসতে পারতেন না। আবার আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন? একদম আমার ভালোবাসা নিয়ে উল্টাপাল্টা কথা বলবে না। আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্য। তাহলে ওই সময় বললেন না কেন? শোকড হয়ে গিয়েছিলাম তোমার মুখে শুনে। কিন্তু পরে যা হলো, বাদ দেও। আমার দম বন্ধ না করা পর্যন্ত তোমার শান্তি নেই। ভালোবাসায় এত পরীক্ষা হয়? এত ভয়ঙ্কর কেন আমার জীবন আল্লাহ ভালো জানে। এতটা ভয় আমি আগে কখনো পাইনি। আহোহ। নিভ্রু দীর্ঘশ্বাস ফেলে সাফার চোখমুখ মুছে দিচ্ছে, আর বিড়বিড় করছে, জীবনটা ইতিহাস করে রাখা যাবে। রাফা মনোযোগের সাথে সাফাকে ধূসর রঙের শাড়ি পরাচ্ছে। নিভ্রু সাফার জন্য ধূসর রঙের শাড়ি চুড়ি এনেছে। আজ রাতে সমুদ্রবিলাসে যাবে সাফাকে নিয়ে। রাফা খুব সাবধানে শাড়ি পরাচ্ছে। একটা পা একটা হাত সাফার ভাঙা, উল্টাপাল্টা হলেই বিপদ। সাফা বারবার বলছে সে যাবে না, তবুও নিভ্রু আদেশ, যেতেই হবে। হুইলচেয়ারে করে সমুদ্র ঘুরবে, ব্যাপারটা ভাবি বিরক্তির মনে হচ্ছে সাফার। সে বারবার বলছে, আপু আমি এভাবে কিভাবে যাব? আর উনার মাথা কি গেল নাকি? রাফা হাসতে হাসতে শাড়ির আঁচলো কাঁধে দিতে দিতে বলল, মিষ্টির দোকান, আমার তো কিছু করার নেই। ভাই বলেছে মানে যেতে হবে ব্যাস। সাফা নিরাশ হয়ে বসে থাকে। রাফা সুন্দর করে সাফার চুলগুলো ছেড়ে দেয়। নিভ্রু আর সাফা বিশাল সমুদ্রের পাড়ে রয়েছে। সাফা হুইলচেয়ারে বসে দীর্ঘ করে শ্বাস নিয়ে ঘ্রাণ নিচ্ছে। কাল এই সমুদ্র থেকে চলে যাবে, তাই বিদায় নিয়ে যাচ্ছে। নিভ্রু সাফাকে কোলে তুলে নেয়। ভাঙা পা আর ভাঙা হাতে সাফাকে নিভ্রু মায়া মায়া লাগছে। মনে হচ্ছে বেচারা বাচ্চাটা একটু সমুদ্রের কাছেও যেতে পারছে না, তাই নিভ্রু তাকে কোলে নিল। সাফা অবাক হয়ে বলে, ব্যান্ডেজ সহ আমি অনেক ভারী তো। নামান। নিভ্রু কিছু বলল না। আকাশে থালার মতো বিশাল চাঁদ। চাঁদের আলোতে সাফাকে স্নিগ্ধ লাগছে। মাথার পাশে ছোট ব্যান্ডেজ, বিশাল চুল নিচে ঝুলছে, সাথে শাড়ির আঁচলো। নিভ্রু সাফার দিকেই তাকিয়ে তাকিয়ে হাঁটছে। সাফা বাম হাতে চুল মুখ থেকে সরাচ্ছে। একের পর এক বিশাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের তীরে। সামনে বিশাল আকারের মন কাড়া সমুদ্র। কালো আকাশ জুড়ে জ্যোৎস্নার মেলা বসেছে, যা আকাশটাকে মুক্ত ধারা বানিয়ে দিয়েছে।
সাফা চোখ বুজে ঘ্রাণ নেয়। নিভ্র বুক ঘেঁষে মাথা রাখে। সাফার মনে হচ্ছে নিভ্র গায়ের ঘ্রাণ আর সমুদ্রের বাতাসের ঘ্রাণ মিলে এক অদ্ভুত মতালতা সৃষ্টি করেছে। সাফা চোখ খুলে তাকায়। নিভ্র সাফাকে বালির উপর বসিয়ে দেয়। সাফার পাশে বসে পিছনে দুহাত ফেলে আকাশের দিকে তাকায়। সাফা ভ্রু কুঁচকে বলল, আপনি আমাকে ধূসর রঙের শাড়ি কেন দিলেন? সাদা বা নীল দিলেই পারতেন। নিভ্র সাফার দিকে তাকাল। সাফার চুল ঠিক করে দিল, তারপর বলল, শুনেছি কবি বলেছে নীল শাড়ি আর সাদা ব্লাউজে মেয়েদের আকাশ আকাশ লাগে। তাই সবাই প্রিয়তমাকে আকাশ কিনে দেয়। কিন্তু আমি তো তা করব না। আকাশ তো বহু দূরে। আমি বরং তোমাকে সাগর কিনে দিয়েছি। ধূসর রঙের শাড়ি কেমন হয়েছে? সাফা কিছু বলছে না, হা হয়ে শুনছে। নিভ্র আবার বলল, ভালোই। তুমি ধূসর রঙের সাগর জড়িয়ে নিবে আর আমি সে সাগরে ভাসববেশ হবে। আমি তোমার সাগরে ভিজেই না হয় আকাশ দেখব। মনে হবে তোমার ভালোবাসা আমি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। সবাই তো ভালোবাসতে পারে, কয়জনেই বা ভালোবাসা ছুঁতে পারে বলো? কিন্তু আমি পারব। একটু আকাশ দেখব আর সাগর ছুঁয়ে দিবসাগরের ভালোবাসায় নিজেকে ডুবাব। সাফা মুগ্ধ হয়ে শুনছে। নিভ্র এত সুন্দর করে কিভাবে কথা বলে সে জানে না, কিন্তু এই সুন্দর কথা বলা লোকটা তার নিজের। এটা ভাবতেই তার মনে শীতলতা বিরাজ করে। সাফা নিভ্র বুক জড়িয়ে বলে, আমি আপনার সাগর। নিভ্র হাসে আবার সামনে তাকায়। আজ কোনো কথা না, সমুদ্রের সাথে তাদের নিঃশ্বাসের কথা হবে। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। নিভ্র সাফার সাদা ব্যান্ডেজ কালো কালিতে ভরিয়ে দিয়েছে। শুধু এই কথাটা লিখে। সাফা দারুণ অবাক, সাথে বিরক্ত। বিরক্ত নিয়েই সাফা বলল, এসব কি করছেন? কালই এগুলো খুলে ফেলা হবে আর আপনি এসব লিখছেন কেন? নিভ্র মার্কারের ঢাকনা লাগাতে লাগাতে বলল, ইচ্ছে হলো তাই। দেখো কত সুন্দর লাগছে। সাফা হাসল। লোকটা পাগল। এতটা ভালোবাসা হয়? এটাই সে ভেবে পায় না। ঢাকা আসার পর থেকেই নিভ্র খুব ব্যস্ত হয়ে পড়েছে। ডাক্তারিটা আবার শুরু করেছে সম্পূর্ণ দমে। মডেলিং ছেড়ে দিয়েছে। সে এখন সময় বাঁচাতে চায়, পরিবারের সাথে থাকতে চায়। গল্প আড্ডায় মেতে থাকে তাদের বাড়ি। মানুষের প্রকৃত সুখ মনের সুখ, আর পরিবারের সাথে থাকলেই সেই মনের সুখ পাওয়া যায়। নিভ্র প্রতিদিন কয়েকবার করে সাফাকে দেখতে আসে। সময় পেলেই ছুটে আসে। গল্প খুনসুটিতে কয়েক মাস পার হয়ে গেছে। সাফার পায়ের প্লাস্টার কাল খুলবে, আর তারপরেই তাদের বিয়ের অনুষ্ঠান হবে। আজও প্রতিদিনের মতো বিকেলে নিভ্র সাফাদের ঘরে হাজির। সাফা তখন ঘুমাচ্ছিল, তাই নিভ্র টেবিলের মার্কার দিয়ে এসব লিখেছে বসে বসে। নিভ্র চেয়ার ছেড়ে বিছানায় বসে। সাফার পিছনের চুলগুলো খুলে আছে। নিভ্র নিজের হাতে চুল সরিয়ে হাত খোপা করে। নিভ্র খোপা করে পিছন থেকে সাফার কোমর জড়িয়ে ধরে। কাঁধের উপর থুতনি রাখে। সাফা নড়ে উঠে। পিছনে ঘুরতে চায় কিন্তু পারে না। নিভ্র জাপটে ধরে আছে শক্ত করে। মনে হচ্ছে নিজের মাঝে সাফাকে নিয়ে নিচ্ছে। নিভ্র ফিসফিস করে সাফার কানে বলল, সব শপিং শেষ, কাল নিয়ে আসবে। পরের দিন হলুদ আর এর পরে বিয়ে। আচ্ছা, বিয়ে আর হলুদ একদিনে হলে কি হয়? নিভ্র ভারী নিঃশ্বাস সাফার কাঁধময় ধাক্কা খায়। সাফা শিউরে উঠে। লাজুক হেসে বলে, জানি না। নিভ্র আর একটু গভীরভাবে জড়িয়ে বলে, আমি সব একদিনেই করব। সাফা ঘাড় ঘুরাতে চায়। নিভ্র গালে বাড়ি খায় সাফার গাল। নিভ্র হালকা চাপা দাড়ি ঘষে দেয়। সাফা নড়েচড়ে বলল,
আরে এমন হয় নাকি? একদিন হলুদ আর একদিন বিয়ে, এটাই নিয়ম। এসব নিয়ম টিয়ম নিভ্র কোনো কালেই মানেনি, আজও মানবে না। আমি আঙ্কেলের সাথে কথা বলবো। বাসার সবার সাথে কথা হয়ে গেছে। মানে কি? তোমাকে এত বুঝতে হবে না, বলেই সাফার গালে গাল ঘষে। সাফার গাল লাল হয়ে ওঠে। ধমকের সুরে সে বলে, ছাওরুন। নিভ্র দুহাতে সাফার কোমর আরো জড়িয়ে বলল, ছাড়ব বলে তো ধরিনি বাবু। সাফার আগে কটমট করে বলে, আবার বাবু? কতবার বলবো বাবু ডাকবেন না? নিভ্র হাসে, বলে, বাবুই ডাকব। যত নিষেধ করবে তত বেশি ডাকব। সাফা ঘাড় ঘুরিয়ে তাকায়। নিভ্র তাকায়। হঠাৎ দুজনে একসাথে ফিরতেই ঠোঁটে বাড়ি খায়। সাফা চমকে মাথা সরিয়ে ফেলে। নিভ্র নিজেও শোকড হয়ে বসে থাকে। স্তব্ধ সে। সাফা চোখ বুজে মুখ কুচকায়। লজ্জায় তার দৌড়ে পালাতে ইচ্ছে করছে। নিভ্র হা হয়ে এখনো আগের মতো থেকে বলল, তোমার ঠোঁট এত তুলতুলে। সাফা লজ্জায় লাল হয়। কম্পিত হয়ে সাফা সরে বসে। নিভ্র হাত আলগা হয়ে আছে। সে এখনো কি তুলতুলে গো নিভ্রজিজু। সাফা চমকে তাকায়। ঝুমাকে দেখে আরো দূরে ছিটকে যায়। লজ্জায় কুকড়ে যায় সাফা। নিভ্র অনমনেই বলে উঠে, সাফারানীর ঠোঁট। সাফা বিস্ফোরিত চোখে নিভ্র দিকে তাকায়। ঝুমা ভ্রু কুচকে বলল, কি? নিভ্র চোখ ঝাঁকায়। ঝুমার দিকে তাকিয়ে হাত পিছনে দিয়ে মাথা চুলকায়। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, আরে না, তেমন কিছু না। কখন এলে বলো? ঝুমার এখনো সব মিলাতে ব্যস্ত। নিভ্র কাশি দেয়। ঝুমা ফিরে তাকিয়ে বলে, জিজু, আমি মনে হয় অন্য কিছু শুনেছি। না রে সাফা। সাফা হা করে বলে, জানি না। আরে জিজু ঝুমা থামে। দাঁত বের করে হেসে ফেলে। তারপর বলল, বুঝে গেছি, বুঝে গেছি। আর বলা লাগবে না। সাফা অবাক হয়ে বলল, কি বুঝলি? ঠোঁটের মামলা বুঝে গেছি। সাফা লজ্জায় আবার মাথা নত করে। অপ্রস্তুত হয়ে পড়ে সে। লজ্জায় গলায় কথা আটকে যায় তার। ঝুমা হেসে ফেলে। পাশে বসে বলে, জিজু বিয়ে কবে করবেন? একদিন পরেই। মানে কালকের দিন বাদে? ঝুমা মহা অবাক। সে বলল, মানে কাল বাদেই বিয়ে? হুম। এমনই অনেক দেরি হয়ে গেছে। আর কাল কি হলুদ? কাল সাফার প্লাস্টার খোলা হবে, তাই হলুদও বিয়ের দিন হবে। ঝুমা অবাক হয়ে একবার নিভ্র দিকে আর একবার সাফার দিকে তাকায়। তারপর হেসে বলে, অবশেষে বিয়ে। নিভ্র সাফাও হেসে একে অপরের দিকে তাকায়। সাফাদের বাড়ির সামনে খোলা জায়গা। সেখানেই স্টেজ করা হয়েছে। সাফার গায়ে হলুদ হবে এখানে। নিভ্র হলুদ করবে না। তার এসব ভালো লাগে না। সাফার হলুদে নিভ্র আর আরিফ বাদে সবাই এসেছে। সাফার ব্যান্ডেজ খোলার পরে সে হাঁটতে পারছে, কিন্তু সম্পূর্ণ না। ধরে ধরে হাঁটে এখনো সে। সাজ বলতে তেমন কিছু না। হলুদ শাড়ি পরেছে সাফা। গায়ে কাঁচা ফুলের মালা। হাতেও কাঁচা ফুলের চুড়ি। মাথায় টিকলি। খোপা করা চুল। ঠোঁটে লাল লিপস্টিক আর চোখে গাঢ় কাজল বাদে আর কিছুই লাগানো হয়নি। সাফার মনে হচ্ছে সে একটা ফুলে ভর্তি বাগান। ফুলে ফুলে তার শরীর মিশে আছে। নিভ্র করা নিষেধ, মেকআপ করানো যাবে না। রাফা পার্লার থেকে মেয়ে এনেও ফিরিয়ে দিয়েছে। এতক্ষণে মেহমানেরা চলে এসেছে। সাফাদের আত্মীয়রা কালই এসেছে। তাদের তেমন কেউ নেই। অল্প কিছু মানুষ।
ঝুমাকেও দারুণ লাগছে। অভি হা করে আছে। যদি একটা সুযোগ হতো এখনই বিয়ে করে নিত। মেয়েরা সবুজ শাড়ি, ছেলেরা হলুদ পাঞ্জাবি পরেছে। সাফাকে স্টেজে নেওয়া হয়েছে। চারপাশ দেখে সে বেশ অবাক। এত কম সময়ে এত সুন্দর করে সাজিয়েছে। এটা সাফা ভাবতে পারছে না। মুগ্ধ হয়ে সে সব দেখছে। অভ্র এসেছে। হলুদ পাঞ্জাবির উপর সবুজ কটি পরেছে। পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত ভাঁজ করা। কিছুক্ষণ পর পর চশমা ঠিক করছে আর এদিক ওদিক তাকাচ্ছে। নীলা এসেছে। সাফার সাথেই তারা। কিন্তু নিভ্র কই? সাফা চারদিকে চোখ বলিয়ে চলেছে, কিন্তু নিভ্র খবর নাই। সাফা বেশ নিরাশ হয়েছে। তাহলে নিভ্র আজ আসবে না? কথাটা ভেবেই তার মন খারাপ হয়। স্যার, আপনি সত্যি যাবেন? আরিফের এমন প্রশ্নে নিভ্র বেশ বিরক্ত। সেই 1 ঘন্টা থেকে সে এই প্রশ্নই করে চলেছে। তবে আরিফও বিরক্ত। কারণ প্রতিবার নিভ্র কটমট করে তাকাচ্ছে, কিন্তু কিছু বলছে না। আর এদিকে তাকেও যেতে দিচ্ছে না। তার বউটা না জানি কেমন সেজেছে। এই চিন্তা করতে করতেই তার কপালে ঘাম জমছে। নিভ্র কটিটা পড়তে পড়তে বলে, চলো। আপনি যখন যাবেনই তখন ওদের কেন বলেছেন যাবেন না? আরিফের কঠিন গলার প্রশ্ন। তা তুমি না জানলেও চলবে। আরিফ মুখ বাঁকায়। লোকটা পাগল, তাকেও পাগল বানাতে চায়। হুহ। দরজার সামনে আসতেই হিরণের সাথে নিভ্র ধাক্কা লাগে। হিরণ কোনো একটা কাজের কারণে এসেছে। নিভ্র একটু দূরে গিয়ে ছিটকে পড়ে। হিরণ কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে নিভ্রকে পর্যবেক্ষণ করে। নিভ্র ভ্রু বাঁকিয়ে তাকিয়ে থাকে। আর আরিফ একবার হিরণকে আর একবার নিভ্রকে দেখে। আবার বিড়বিড় করে বলে, আমার বউই স্যারের জন্য তাড়াতাড়ি যাইতেও পারছি না। ধাত। হিরণ হেসে বলে, হাই বিউটিফুল। তোমাকে আজ যা লাগছে না, আমারই বিয়ে করে নিতে ইচ্ছে করছে। কিন্তু তুমি তো করবে না। মন খারাপ করে বলে হিরণ। আরিফের চোখ কপালে। চোখ বড় বড় করে বলে, পাগল নাকি এ? ছেলে হয়ে ছেলেকে বিয়ে করবে মানে কি? হিরণ হাত দিয়ে আরিফকে হালকা ধাক্কা দিয়ে বলে, এখনো আদি যুগে পড়ে আছো তুমি। এটা ডিজিটাল যুগ, বুঝলা? সব হয় এখন। আরিফ হা। হিরণ বলল, জানি বিয়ে করবে না। থাক, আমিও কম সুন্দর না। আরও হ্যান্ডসাম ছেলে, সরি সুন্দর মেয়ে পাব। দেখে নিও। এবার একটু জড়িয়ে ধরি, আজ তো তোমার বিয়ে না। তাই। আরিফ নিভ্র সামনে দাঁড়িয়ে পড়ে কঠিন গলায় বলে, না, এ হতে পারে না। কিছুতেই না। স্যার, তোমার মতো একটা মেয়ে মানে ছেলেকে জড়িয়ে ধরতে পারে না। কিছুতেই না। নিভ্র অনেকক্ষণ এসব দেখছে। এবার আরিফকে সরিয়ে হিরণকে জড়িয়ে ধরে বলে, ছেলেকে না মেয়েকে বিয়ে করিস? তা না হলে তোর কপালে ঝাঁটার বাড়ি আছে। হিরণ হেসে দেয়। নিভ্র ড্রাইভ করছে। আরিফ বলে, স্যার, আপনি কি ওই হিরণের প্রেমে পড়েছেন? এখন কি সাফার সাথে বিয়ে ভাঙ্গতে যাচ্ছেন? মানে? স্যার, আপনার জীবনে তো সবসময় অস্বাভাবিক জিনিস ঘটে। তাই বললাম। আরিফ, তুমি দিন দিন ডিসগাস্টিং হয়ে যাচ্ছ। জাস্ট বিরক্তিকর। আমি আবার কি করলাম? আপনি জড়িয়ে ধরেছেন তাই বললাম। ফালতু কথা রাখো। আজ জীবনের বেস্ট দিন, তাই জড়িয়ে ধরেছি। এবার ননস্টপ বকা বন্ধ করো। আরিফ মুখ টিপে হাসে। নিভ্রকে রাগাতে পারলে তার দারুণ লাগে। সাফা মন খারাপ করে বারবার গেটের দিকে উকিঝুঁকি দিচ্ছে। নিভ্র এখনো এলো না। তার মানে আর আসবে না? সাফা চোখ সরাতে যাবে, ঠিক তখনই চোখে পড়ল সেই কাঙ্ক্ষিত মানুষটির মুখ। সাফার দিকেই তাকিয়ে আছে নিভ্র।
ঠোঁটের কোণে মিষ্টি হাসি। গায়ে সাদা পাঞ্জাবি, তার উপর সবুজ আর হলুদ সুতার কাজ করা কটি। সামনে পড়ে আছে সেই সিল্কি চুলগুলো, হাতা ভাঁজ করা। তাকিয়ে আছে সেই গভীর চাহনি দিয়ে। নিভ্রকে কেমন সতেজ সতেজ লাগছে। সবুজ চোখ জল জল করছে। স্নিগ্ধ মুখে অমায়িক ভঙ্গি তার। এতটা দূর থেকেও সাফার নিভ্রকে সতেজ মণিমুগ্ধকর লাগছে। মনে হচ্ছে সাফা নতুন প্রেমে পড়ছে। নিভ্র হাতা উঠাতে উঠাতে কিছুটা এগিয়ে আসে। মাথার সামনের লম্বাটে চুলগুলো পিছনে ঠেলে দেয়। চোখে মুখে দুষ্টু হাসি রেখে সাফার পাশে এসে দাঁড়ায়। সবাই অবাক। রাফা তেরে এসে বলে, ভাই তুমি না বলেছ আসবে না। নিভ্র হাসে। হাসির চোটে তার সামনের দাঁতগুলো দৃশ্যমান হয়। সাফাকে একটু চিন্তিত চিন্তিত দেখার জন্যেই তার আসবে না বলা। সাফা তাকে দেখতে চাইবে। চোখে মুখে চিন্তা থাকবে। নীলাভ চোখ মরিয়া হবে। দুপাশের গাল লাল হবে মন খারাপে। এটাই দেখতে চেয়েছে সে। নিভ্র কথা বলল না। সবার তাকিয়ে থাকা উপেক্ষা করে সেই আগে হলুদ লাগিয়ে দিল সাফার গালে। তারপর একটু পিছিয়ে সাফার কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোমার রূপে 1000 বার মরণ হয় আমার, কিন্তু এই রূপ দেখে কোটিবার মরণ ও কম মনে হয়। সাফা চট করে তাকায়। নিভ্র হেসে স্টেজ থেকে নেমে যায়। যেতে যেতে সবার চক্ষুর অগোচরে ডান চোখটা টিপ দিয়ে চুল ঠিক করতে করতে ভিতরে চলে গেল। সাফা লাজুল হাসল। লোকটার পাগলামিগুলোই তার নেশা হয়ে গেছে। না করলেই কেমন দম বন্ধ মনে হয়। এটাই তো ভালোবাসা। নিভ্র ভয়ঙ্কর ভালোবাসায় সে আসক্ত। হলুদ শেষ করে সাফাকে রুমে দিয়ে গেল ঝুমা। ওয়াশরুমে ঢুকতে যাবে এমন সময় মনে হচ্ছে কেউ দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। সাফা ভীতু হয়ে ঘুরে তাকাল। নিভ্রকে দেখেই তার ভ্রু কুঁচকে এলো। তাকিয়ে থাকে আগ্রহের সাথে। নিভ্র কি বলবে তাই শুনতে চাচ্ছে সে। নিভ্র এক পা দুপা করে এগিয়ে এসে সাফার সামনে দাঁড়ায়। হুট করেই জড়িয়ে ধরে সাফাকে। সাফা বিস্ময়ে হতবাক। কিছুক্ষণ পরেই সাফাকে ছেড়ে কোমর জড়িয়ে বলল, তোমাকে হলুদ লাগালাম, কিন্তু বিনিময়ে আমি কি পেলাম? সাফা অবাক হয়ে বলল, কি পাবেন মানে? নিভ্র সাফার আরো সামনে এসে দুহাতে কোমর পেঁচিয়ে বলল, কি পাব? তোমাকে লাগিয়েছি তাই তোমারও কর্তব্য আছে নাকি? সাফা আহাম্মকের মতো তাকিয়ে আছে। কিছুই মাথায় ঢুকছে না। নিভ্র ঠান্ডা হাতের ছোঁয়ায় সে কেঁপে কেঁপে উঠছে। চোখ আগের মতোই নিভ্র চোখে স্থির। নিভ্র চোখে মুখে দুষ্টুমি। লোকটা চুপচাপ আর গম্ভীর থেকে দিন দিন দুষ্টুমি ভরা মানবে রূপ নিচ্ছে। সাফা অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, ছাড়েন তো, আপনি আবার নিশ্চয়ই আজেবাজে কিছু উদ্দেশ্যে এসেছেন। সরেন। লজ্জা করে না অন্যের বউয়ের রুমে ঢুকে তাকে এভাবে জড়িয়ে ধরতে? আমার উনাকে আপনি চিনেন না। মিস্টার ভিলেন কিন্তু আপনাকে মেরে ফেলবে। তার একমাত্র জানের বউ সাফারানীকে টাচ করার অভিযোগে। সাফা মাথা নামিয়ে দুষ্টু হাসি দেয়। নিভ্র কিছুক্ষণ ভেবে সেও হাসে। সাফার মতো ভঙ্গিতে বলে, তাই নাকি? আপনার উনার চাইতেও আমি বেশি শক্তিশালী। উনাকে উল্টা আমি মেরে দিব। তারপর ভিলেনের মতো আপনাকে জোর করে বিয়ে করব। ব্যাস কাজ শেষ। বললেই হল। নাম করা ভিলেন সে। আপনি পারবেন না। পারতে হবে না। তার বউকে পেলেই হবে। এই সাফারানী শুধু তার ডাক্তার সাহেবের হবে আর কারো না। তাই আপনি ভাগেন। নিভ্র হেসে ফেলে। একটু দূরে গিয়ে বলে, আমি ভেবেছি তুমি বলবে যা শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না। কিন্তু তুমি তো জায়গা মতো বুলেট ঠুকে দিয়েছ সাফারানী। আমি ভালো শুটার। সাফাও হাসে।
নিভ্র কিছুক্ষণ তাকিয়ে সাফার হলুদে ডাকা মুখের হাসি দেখে আবার এগিয়ে এসে সাফার কোমর জড়িয়ে ধরে নেশাতর কণ্ঠে স্বর তুলে বলে, ভালোবাসি। এটা শুধু একটা শব্দ না সাফা, এটা মনের একনিষ্ঠ একটা বার্তা যা তোমাকে আমার করেছে। আজ আবার তোমাকে চাই। আমি তোমার সুখ দুঃখের ভার নিতে চাই। দিবে কি আমায় সেই সুযোগ? আমি তোমার প্রতিটা উষ্ণতার কারণ হতে চাই, আমার প্রতি সকালে শান্তি চাই, আমার সকল ক্লান্তির শেষ চাই তোমাতে। তোমার মাঝে ডুবে নিজেকে বিলীন করতে চাই। চাই অজস্র ভালোবাসায় আমার শূন্য হৃদয় ভরিয়ে রাখতে। আমি চাই নিজেকে তোমার খোপার সেই সাদা গোলাপ বানাতে, যা তোমাকে করে তুলবে মোহনীয় অতুলনীয়। আমি তোমাকে চাই। আবার একবার আমার হওয়ার প্রতিশ্রুতি চাই। তোমার দায়িত্ব নিজের হৃদয় বহন করতে চাই। দিবে কি সেই সুযোগ? দিবে কি তোমার লজ্জার কারণ হতে? দিবে কি তোমার ভেজা চুলের ঘ্রাণ নিতে? দিবে কি তোমার সকল স্বপ্নে নিজেকে ভাসাতে? আমি আবার একবার শূন্য হৃদয় নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে নিজের, একান্ত নিজের করে চাইতে এসেছি। হবে কি তুমি নিভ্রনীলের সাফারানী? বিয়ে করবে আমায়? সাফা স্তব্ধ হয়ে গেছে। হাঁ করে তাকিয়ে থাকে সে। কিছু বলার ভাষা নেই। চোখে তার অজস্র পানি। গালের হলুদের সাথে মিলে একাকার হয়ে গেছে সব। নিভ্র হাতের মুষ্টি খুলে একটা ছোট ডায়মন্ডের রিং সাফার আঙ্গুলে পরাতে পরাতে বলে, এখন বলবে না বিয়ের দিনই বিয়ের প্রপোজাল দিচ্ছি। আমি কিন্তু আগেই অনুমতি প্রাপ্ত। তবে হ্যাঁ, সেন্সলেস হয়ে যেও না বউ। পরে দেখা যাবে আজকের বিয়েই ক্যান্সেল করা হবে। এটা হলে আমার আরও একটা রাতের ঘুম গায়েব হবে। জানি এবারও উত্তর দিবে না। লোকে আমাকে কি বলবে জানো? আমি তোমাকে ভিলেনের মতো বিয়ে করছি। একটা প্রপোজালেরও উত্তর নাই। আহ নিভ্র আহ, এবার আমাকে হলুদ লাগাবে না? সাফা কথা বলল না। জাপটি উড়িয়ে বলল, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি ডাক্তার। আর আমার শেষ নিঃশ্বাসও আপনার দায়িত্বে ছেড়ে দিলাম। নিভ্র সাফার কোমর জড়িয়ে ঘাড়ে চুমু দেয়। তারপর হেসে বলে, তাহলে হবে তো আমার আকাশের জোনাকি? ভরিয়ে দিবে তো এক ছাক জোনাকির আলো আমার আলোবিহীন জীবনে? আমি আপনার জোনাকি আর আপনার জীবনী আলোময় করে দিব ইনশাআল্লাহ। নিভ্র সাফাকে ছেড়ে দাঁড়ায়। সাফা ও দাঁড়ায়। নিভ্র বলে, যাক, বিয়ে তো এবার হবে, কিন্তু হলুদ লাগাবো না আমি? সাফা নাক টানতে টানতে বলে, আপনি বলেছেন হলুদ করবেন না। নিভ্র সাফার মাথার পিছনে হাত দিয়ে বলল, হলুদ করব না বলেছি, বউয়ের গালের হলুদ নিজের গালে লাগাবো না এটা তো বলিনি। কথাটা বলেই নিভ্র সাফার দুগালের সাথে নিজের গাল ঘষে কপালে চুমু আঁকে। তারপর বলে, হলুদ শেষ। এবার কবুলটা তাড়াতাড়ি বলে দিও রাতে। এখন আসি বউ। সাফা কেবলাকান্তের মতো তাকিয়ে থাকে নিভ্র যাওয়ার দিকে। নিভ্র চোখ মেরে বেরিয়ে যায়। সাফা নিজের ডান হাত আর বাম হাত মুখের সামনে ধরে। দুহাতে দুটো রিং দেখে সে নিজেই হাসে। সবই তার ভালোবাসা, তবে ডান হাতেরটাই বেশি প্রিয়। প্রথম ভালোবাসা সেটাই। আর পায়েলটা। সাফার মনে হচ্ছে বিয়ে মানে ভয়ঙ্কর একটা রিমান্ড। জেলে যেমন ধরে বেঁধে শাস্তি দেয়, ঠিক একইভাবে বিয়ে মানে ধরে বেঁধে এক প্রকার অত্যাচার করা। হলুদ শেষ হতে না হতে সাফাকে গাভর্তি গহনা আর বেনারসিতে মুড়িয়ে দেওয়া হয়েছে। লাল টকটকে বেনারসি, হাত ভর্তি চুড়ি, গলা ভর্তি গহনা, সব নিভ্র কিনেছে নিজে পছন্দ করে। সাফাকে সামনের রুমে বসানো হয়েছে। দুজনের মাঝে বিশাল ফুলের পর্দা দেওয়া। তবুও কালো শেরওয়ানি আর বিশাল পাগড়ি পরা নিভ্রকে দেখা যাচ্ছে। এক হাতে ভাঁজ করা লাল উড়োনাটা পাশেই পড়ে আছে। কাজী সাহেব তাদের মাঝে।
কবুল বলতে বলা হতেই সাফার হঠাৎ করেই মনে হচ্ছে তার ভিতরে খুব কষ্ট জমছে। বাবাকে সে ছেড়ে যাবে কিভাবে? বাবা তো তার একদম একা, কেউ নেই তার সাফা ছাড়া। সাফা কি করবে? মায়ের কথাও খুব মনে পড়ছে। মাকে তার খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে, দেখো মা, তোমার মেয়ে বড় হয়ে গেছে। কিন্তু মা কোথায়? মা তো নেই। সাফার হঠাৎই খুব কান্না পায়। কবুল নামের এই ছোট শব্দটাও ভয়ঙ্কর কিছু মনে হতে থাকে। সাফা কান্নায় ভেঙে পড়ে। সবাই অবাক। সাফাকে থামানোর প্রাণপণে চেষ্টা সবার, কিন্তু নিভৃ নির্বিকার হয়ে বসে আছে। সে জানত এমন হবে, কিন্তু তার মনে বড্ড ভয় হচ্ছে, সাফা যদি বিয়ে করব না বলে দেয়। সত্যি তাই হল। কান্নার এক পর্যায়ে সাফা বলে উঠে, আমি বিয়ে করব না বাবা। উপস্থিত সবাই অবাক, হা করে আছে সবাই। নিভৃ অবাক। ভাবতে ভাবতে সাফা এটাই বলবে সে জানত না। ভয়ে তার গলা শুকিয়ে আসে। কি করবে ভাবে। সাফার বাবা তার পাশে বসে আদুরে গলায় তিনি বললেন, সাফা আমার মামুনি, এটা বলো না। নিভৃ অধীর আগ্রহে আছে তোমার জন্য। এটাই বাস্তবতা। কবুল বলে দেও। সাফা কান্নায় ভেঙে পড়ে বাবাকে জড়িয়ে বাচ্চাদের মতো করে আটকে আসা গলায় বলে, বাবা, আমি সারা জীবন উনার হয়ে থাকব, তবুও বিয়ে করব না। তোমাকে একা রেখে যাব না আমি, কিছুতেই না। শারিকের চোখে পানি, কিন্তু তা গাল বেয়ে নামছে না। কিভাবে মেয়েকে নিজের কষ্ট বুঝাবে? এটা বড্ড কষ্টের। মেয়ে বিদায় যে বড্ড যন্ত্রণার। মেয়ে বিদায়ের নীতি যে করেছে সাফার বাবার, তার প্রতি একরাশ অভিযোগ আর অভিমান জমা হয়েছে। যেখানে মানুষ নিজের লাগানো এটা গাছের ভাগ ছাড়তে চায় না, সেখানে বাবা হয়ে এতটা কষ্টে, এতটা ভালোবাসে একটা পুতুলকে নিজের কোলে পিঠে করে বড় করে অন্যের অধীনে দিয়ে দিতে হয়। এটা কোনো বাবার কাছেই সুখকর নয়। শারিক নিজেকে সামলাতে পারছে না। তারও মেয়ের মতো এভাবে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কিছুই করার নেই, সে তো বাবা। বিশাল তার ভার, তার দায়িত্ব ভয়ঙ্কর, মারাত্মকের যন্ত্রণা। তবুও বুকে পাথর রেখে তিনি মেয়েকে রাজি করাই। সাফা কাঁদতে কাঁদতে সেই ভারী ভয়ঙ্কর দায়িত্ববোধ সম্পূর্ণ বাক্য নিজের মুখে 3 বার উচ্চারণ করে ফেলে। বিদায় বেলায় ভিন্ন চিত্র। এই প্রথম কেন মেয়ের সাথে তার বাবাও শ্বশুর বাড়ি যাচ্ছে। নিভৃ নিজে জোর করে সাফার বাবাকে তাদের সাথে নিয়ে যাচ্ছে। এই সমাজের নীতি নিভৃ হঠাৎ করেই বদলে দিয়েছে নিজের জীবনে। সাফা প্রচুর কান্না করেছে। নিভৃ আর সহ্য করতে পারল না। তাই সাফার বাবার হাতে ধরে শুধু সাফার সাথে এবেলায় যেতে বলেছে। কিছুক্ষণ পরেই না হয় ফিরে আসবে, কিন্তু এখন সাফার সাথে যেতে হবেই। শারিক পড়েছে মহা বিপদে। সমাজের সবাই কি ভাববে তা ভেবেই তার চিন্তা হয়। কিছু ব্যাপারে সমাজকে মানতেই হয়, এটা সত্য। কিন্তু নিভৃ কাছে হার মানতে হয়েছে। সাফা এক হাতে বাবাকে আর এক হাতে নিজের নতুন জীবন সঙ্গীকে নিয়ে গৃহপ্রবেশ করে। ব্যাপারটা অদ্ভুত লাগলেও বাড়ির প্রতিটা ব্যক্তির ভালো লাগছে। কত অদ্ভুত আর সুন্দর একটা সময়। সব মিলিয়ে মুগ্ধকর। আরিফের খুব ইচ্ছা নিভৃ বাসর ঘরে উকিঝুঁকি দিবে, কিন্তু এটা করা আর বাঘের মুখে পড়া সোম কথা। তাই চেয়েও সে এই ভয়ঙ্কর অসাধারণ কাজ করতে পারবে না ভেবেই তার কান্না পাচ্ছে। নীলা আরিফের এমন মন খারাপ আর ভয়ঙ্কর চিন্তাভাবনা দেখে চেঁচিয়ে বলল, আহাম্মক কি আর সাদে বলি, আসলেই একটা আহাম্মক তুমি। আরিফ ঠোঁট উল্টে বলল, কেন গো? তা আর তোমার জানা লাগবে না। কয়েকদিন পরে বাচ্চার বাপ হবে, সে নাকি বাসর ঘরে উকিঝুঁকি দিবে। আমি হলে তাও কথা। নিভৃ বান্ধবী আমি, আর তুমি তো ওর বড় না, তারপরে ও এগুলো মাথায় আসে কিভাবে?
বড় হয়েছি তো কি হয়েছে, শখ তো থাকতেই পারে। চুপ করো আহাম্মক। আরিফ চুপ। নীলা উঠে ওয়াশরুম থেকে এক মগ পানি আরিফের মাথায় ঢেলে দিল। আরিফ বেচারা কাদো কাদো হয়ে মনে মনে ভাবে আসলেই সে আহাম্মক, তা না হলে সেদিন ভালোবাসার ঠেলায় পানি ঢালাতে রাজি হতো না। এখন তো দিনে কবার যে ভিজতে হয় আল্লাহ মালুম। মাঝে মাঝে তার পরার জামাই থাকে না। সবই কপাল, দুঃখ। নারীতে ফাঁসিয়া এবার বুঝিয়াছে ঠেলা। সব তার আহাম্মকির ফল। আহ আরিফ আহ। অব্র বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে, আজ সে বড্ড খুশি। সত্যি খুশি। ভালোবাসায় ত্যাগের পৃষ্ঠাটাও অনেক আনন্দের। সাফার বলা শেষ কথাগুলো আজও তার কানে বাজে। হয়তো তার জন্য তৈরি কেউ আছে, যে তার জীবনে নোটিশবিহীন এসে পড়বে হুট করে, হঠাৎ বসন্তের দমকা হওয়ার মতো। সাফা নিভৃত রুমটা ঘুরে ঘুরে দেখে। সারা রুমে তার ছবি। এত ছবি কোথায় পেয়েছে নিভৃত, তাই ভাবছে সে। সম্পূর্ণ রুম সাদা গোলাপের গন্ধে মো মো করছে। সাফা এগিয়ে যায় সামনে থাকা সাদা পর্দায় ডাকা ইজলের দিকে। এটা সে অনেক আগে দেখেছে, কিন্তু সেদিন উল্টাতে পারেনি। তার আগেই নিভৃত চলে এসেছে। এত বছর পরেও এটা এখানে আছে মানে খুবই স্পেশাল কিছু হবে। সাফার আগ্রহ প্রকট হয়। এটা যখন ছিল নিভৃত, তাকে তখন ভালোবাসত না, তাহলে এটা কি আর কার? সাফা কাপা পায়ে ইজলের সামনে দাঁড়ায়। ডান হাত এখনো হালকা ব্যথা, তাই বাম হাতে পর্দা ঠেলে তুলতেই সাফা হতভম্ব। এটা তো তার ছবি, সেই বহু বছর আগে এক পরন্ত বিকেলের ছবি। সেই জবা নীল শাড়ি, সেই চোখ, সেই টোল, সেই কুচকানো মুখ। নিভৃত মাত্র রুমে ঢুকেই সাফাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এটা কি হচ্ছে? আমার বউয়ের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছো কেন? নজর লাগবে তো। সাফা ঘুরে তাকায়। সাদা পাঞ্জাবি পরে নিভৃত দাঁড়িয়ে। ভ্রুজোড়া বাঁকিয়ে সাফা বলে, আপনি আমাকে কখন থেকে ভালোবাসেন? মানে সঠিক সময়টা বলবেন? নিভৃত এগিয়ে আসে ধাপে ধাপে, খুব কাছে এসে চোখের গভীরে চোখ ফেলে। সাফাও তাকায়। নিভৃত সাফার হাতে একটা কালো শাড়ি দিয়ে বলে, এটা পরে এসো, তারপর বলছি। সাফা ভারী অবাক। বিয়ের দিন তাকে কালো শাড়ি কেন পরতে বলছে? নিভৃত আবার বলে, যাও তাড়াতাড়ি, তা না হলে আমি নিজেই পরিয়ে দিব। সাফার পায়ে ব্যথা হালকা, হাতও ঘুরাতে পারে না, তাই সে কিছুক্ষণ তাকিয়ে থাকে নিভৃত দিকে। নিভৃত এগিয়ে আসে, গায়ের শাড়িটা যত্নে খোলে। সাফার দিকে তাকিয়ে থেকেই কালো শাড়িটা পরিয়ে দেয়। সাফা হা করে নিভৃত চোখের দিকে তাকিয়ে আছে। শাড়ি পরানোর সময় সাফার উন্মুক্ত কোমরে নিভৃত নরম হাতের ছোঁয়া লাগে। সাফা ভয়ঙ্করভাবে কাঁপে, চোখ বুজে নেয় মুহূর্তেই। নিভৃত হাসে, শাড়ি পরিয়ে কাঁধে গভীর কিছু চুমু দেয়। সাফার নিঃশ্বাসের মাত্রা বাড়ে হাজারো গুণে। নিভৃত সাফার পায়ের কাছে বসে একটা ছোট সবুজ পাথরের পায়েল পরিয়ে দেয় পায়ে। পায়ের পাতায় চুমু খায়। সাফা কেঁপে কেঁপে উঠে, চোখ দিয়ে শুধু তাকিয়ে নিভৃত কাণ্ড দেখে। নিভৃত দুহাঁটু গেড়ে বসে সাফার কোমরে জড়িয়ে দেয় চিকন ডায়মন্ডের বিছা। হাতে পরিয়ে দেয় চিকন 2 জোড়া চুড়ি। বাকি সব গহনা খেলে ফেলে নিভৃত। লম্বা চুলগুলো ছেড়ে দেয় পিঠময়ে। লেপটে যাওয়া কাজল ঠিক করে দেয়। সাফা মুখ কুঁচকে তাকিয়ে আছে। নিভৃত যত্নের সাথে সাফার টোল পড়া গালে গভীরভাবে চুমু আঁকে। ঠোঁটজোড়ায় হালকা ঠোঁট ছুঁয়েই সরে আসে। কোলে তুলে নেয় সাফাকে। সাফা অবাক হয়ে বলে, কোথায় নিচ্ছেন? গেলেই দেখবে। নিভৃত সাফাকে ছাদে নামিয়ে দেয়। সুইমিং পুলে সাদা গোলাপের পাপড়ি দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। সাফা আগ্রহের সাথে বলে,
আমরা কি সুইমিং পুলে নামবো এখন? পাগল নাকি? পরে ঠান্ডা লাগবে তোমার। রাত গভীর, এখন নামা যাবে না। তবে পা ভিজাতে পারি যদি রানী চায়। সাফা দ্রুত বসে পা ভিজায়। শাড়ি সহ বসে পড়ে সে। নিভ্র সাফার কোমরা জড়িয়ে কোলে মাথা রাখে, পেটে মুখ গুজে। সাফার সারা শরীর শিরশির করে ওঠে। রঞ্জে রঞ্জে অনুভূতিরা মিশে যাচ্ছে, সব উজাড় হয়ে যাচ্ছে তার। বুকের পাশের হৃৎপিণ্ডটা কাঁপে ধকধক করে। নিভ্র মুখ তুলে তাকায়। মাতাল করা তার চাহনি। শীতল কণ্ঠে সে বলে, দেখো এই ঘন বর্ষায়ও চাঁদ মামা তার আলো দিয়ে রাঙিয়ে দিচ্ছে আমাদের। সেদিন যেমন সূর্য মামা আলো ফিরিয়ে নিয়ে রাঙিয়েছিল তোমাকে গোধূলির বেশে, ভাসিয়েছিল আমার হৃদয়কে, হারিয়েছিল আমিকে, ঠিক তেমন ভাবে। আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না। বলছি তো, সেদিন প্রেমে পড়েছিলাম। জবা ফুলের সাফারানির প্রেমে পড়েছিলাম সেদিন। গোধূলি লগ্নে এই হৃৎপিণ্ড তোমাকে দিয়েছিলাম। সেটাই প্রথম প্রেমে পড়া। সেই থেকেই টুকরো টুকরো ভালোবাসায় মনে জমা পড়েছে তোমার জন্য। ভালোবাসি সাফারানি, খুব ভালোবাসি। সাফা ঝুঁকে নিভ্র সামনের চুল সরিয়ে দিয়ে কপালে গভীর চুমু দেয়। তারপর বলে, আমিও ভালোবাসি। দুটি মন এক হয়। ভালোবাসায় মাখামাখির ভবিষ্যতের পথে পা রাখে তারা। মিলমেই শেষ নয়, এটা তো শুরু। ভালোবাসার সাথে দায়িত্ব রক্ষার কর্তব্যের খাতায় নাম লিখিয়েছে দুটি জীবন। একই সুতোয় বাঁধা তাদের মন, ভালোবাসায় ভরা হৃদয়। দুটি হাত পাশাপাশি, এভাবে পথ চলার নতুন সংগ্রাম। ভালোবাসকে টিকিয়ে রাখার সংগ্রাম। নিভ্র সাফার পিছন থেকে কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে। ছাদের একপাশ থেকে নিচের বাগান দেখা যায়। বাগানের চারপাশে জোনাকি পোকায় ভরে উঠেছে। পাশের গাছেও ভর করেছে জোনাকি পোকা। জোনাকির আলোতে চারপাশ আলোকিত হয়ে আছে, ঠিক নিভ্র জীবনের মতো। সাফা যেমন তার জীবনের কানায় কানায় আলো ছড়িয়ে দিয়েছে, ঠিক একইভাবে জোনাকি পোকারা আলো ছড়াচ্ছে। নিভ্র সামনে ঘুরে সাফার চোখে চোখ করে বলে, কালো রং আমার প্রিয়তাই আজ তোমাকে কালোতে রাঙিয়েছি। আর সাদা তোমার প্রিয়তাই নিজেকে সাদা রঙে সাজিয়েছি। সাফা মুচকি আসে। নিভ্র সাফার দুগালে হাত রেখে সাফার ঠোঁটে ঠোঁট ডুবাই। টিপ টিপ বৃষ্টি পড়ে। নিভ্র একবার আকাশের দিকে তাকিয়ে আবার চুমুতে মন দেয়। কিছু সময় পরে সাফাকে ছেড়ে কোমর জড়িয়ে বলে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। নিভ্র সাফার গলায় মুখ ডুবিয়ে মাতাল করা শীতল কণ্ঠে বলে, তুমি আমার অস্তিত্বে বহমান। আমার রঞ্জে রঞ্জে তোমার নাম, তোমার গভীরে আমার বাস। মেঘ বৃষ্টির আড়ালে তোমার শ্বাস। তুমি আমি পাশাপাশি, দুজনের দুনিয়ায় দুজন হাসি। আমি শুধু তোমায় ভালোবাসি। প্রতিটি সকাল আমার অন্ধকার ভুবন তোমার আলোয় রাঙায় এক নতুন কিরণে। তুমি আমার সেই বৃষ্টি, যাতে ভিজিয়ে করেছ প্রেমের সৃষ্টি। জ্যোৎস্না রাতে চাঁদকে সাক্ষী রেখে থাকতে চাই তোমার পাশে পাশে। তোমার হাতটি ধরে ভিজতে চাই বৃষ্টিকে ছুঁয়ে। তোমার সাদা গোলাপ সঙ্গে নিয়ে আমার সবটুকু প্রেম ঢেলে দিয়েছি তোমার চরণে। কুড়িয়ে নিও সব সযত্নে তোমার মনের সুপ্ত কোটারে। ভালোবাসার রং তুলিতে সাজাই আমি তোমাকে। তুমি সাজিও আমার ভুবন তোমার একছাক জোনাকির আলোতে। সমাপ্তি।